এখানে মাহিম নামে কেউ আছে যে আজকে নতুন এসেছো? স্যারের কথা শুনে মাহিম তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। প্রেজেন্ট স্যার, আমি আছি। আমি তোমার রোল নাম্বার ডাকিনি যে প্রেজেন্ট স্যার বলবে। স্যারের এমন কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগলো। চুপ করো সবাই, আমি কোনো জোকস বলিনি। স্যারের কথা শুনে সবাই চুপ করলো। তুমি এই মাঝপথে এসে ভর্তি হলে কিভাবে? আসলে স্যার, আমি এখানে ভর্তি হইনি, ট্রান্সফার নিয়ে এসেছি। তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি খুবই নিম্নবিত্ত পরিবারের ছেলে। তাহলে তুমি কিভাবে এই ঢাকা ভার্সিটিতে ট্রান্সফার নিলে? আসলে স্যার, এই কলেজের প্রধান অধ্যক্ষ তিনি আমাদের গ্রামে একবার গিয়েছিল, আর আমার বিষয়ে জানতে পেরে তিনি এইখানে আমাকে নিয়ে এসেছে। এই জন্য বলি প্রিন্সিপাল কেন তোমার কথা বললো। আচ্ছা যাই হোক, মন দিয়ে ক্লাস করো, আর কোনো সমস্যা হলে স্যারকে জানাবো। মাহিম স্যারের কথা শুনে বসে পড়লো। বিভিন্ন রকম কথা বলতে লাগে। এমন সময় ক্লাসের ভিতর রাকেশ আর নীলয় প্রবেশ করলো। তারা অভদ্রদের মতন কোনো অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করলো। এটা দেখে স্যার আর কোনো কথা বলল না, কারণ এদের বলে আর কোনো লাভ হবে না। জোকার কিং বসে আছে। সে সময় তার লোকজন একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসে। লোকটিকে নিয়ে আসার সাথে সাথে হাত জোর করে মাপ চাইতে লাগলো জোকার কিংয়ের কাছে। প্লিজ বস, আমাকে মারবেন না। এসে মাপ চাচ্ছি, তাহলে আমার সাথে গাদ্দারি করার সময় তোর মনে ছিল না? আমি আপনার সাথে কোনো গাদ্দারি করিনি। তাহলে তুই এই 2 দিন পালিয়েছিলি কেন? আর যে 2 ট্রাক ভর্তি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আসছিলি, সেটার কি হলো? সেই ট্রাক দুটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়নি কেন? আসলে বস হয়েছে কি? কি হয়েছে সোজা সাপটা বল। অনেকটা রেগে বলল। রাগের কথা শুনে সবগুলো লোক কেঁপে উঠল। আসলে সেই দিন রাতে এক এক করে লোকটি সেদিন রাতের ঘটনা বলে ফেল। কিভাবে এমকে নামের একজন এসে বিদ্যুতের গতিতে তার সব লোককে মেরে ফেল, কিভাবে ট্রাক নিয়ে চলে গেল, সব বলল। তুই কি আমার সাথে মশকরা করছিস, নাকি নিজের প্রাণ বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না গো, আমি আপনাকে কোনো মিথ্যা কথা বলছি না। সে আরও একটা কথা বলেছে। কি কথা বলেছে তাড়াতাড়ি বল। সে বলেছে যে তোর বসকে গিয়ে বলবি যে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। তার নাম কি বললি, আবার বল। সুপার পাওয়ার রকস্টার কিং। এই নামের আগে তো কেউ ছিল না, তার মানে নতুন এসেছে মাফিয়ার জগতে। আমারও সেটাই মনে হচ্ছে। আপনি আমাকে মেরে ফেলবেন এভাবে আমি পালিয়েছিলাম। দয়া করে আমাকে মাফ করে দেন। আমার ডিকশনারিতে কোনো মাপ নেই, তাই তোকে মরতেই হবে। এটা বলে জোকার কিং তার লোকটিকে গুলি করে মেরে ফেল। অনেক হাত জোর করে, কিন্তু জোকার কিং কোনো কথা শুনল না। ঝান্ডু। জি বস, বলেন। লাশটাকে বুড়িগঙ্গার নদীতে ফেলে দিয়ে আসার ব্যবস্থা কর। ঠিক আছে বস, হয়ে যাবে। আমি এখনই বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করছি। আর তোর কাজ কেমন চলছে? আমার কাজ একদম ফাটাফাটি। তোকে আজ থেকেই ছোট বাচ্চাদের পার করার কেসটিও দেখতে হবে। আপনি যখন বলেছেন তখন ঠিক আছে, আমি দেখব। হ্যাঁ, একমাত্র তোর উপর আমি সব কাজের জন্য বিশ্বাস করতে পারি। জান্ডু নিজের বসের কথা শুনে খুশি হলো। তারপর সেই রুম ত্যাগ করলো। জান্ডু চলে গেল। জোকার কিং চিন্তিত হয়ে গেল, কারণ এই নতুন সমস্যা আমদানি হয়েছে, কিন্তু সে কে সেটা জোকার কিং বুঝতে পারছে না। তাই সে চিন্তা করলো নিজের 2 সঙ্গীকে এই কথাটি জানানোর। জোকার কিং নিজের ফোন বের করে দুজনকে দেখা করতে বলল। জোকার কিং এর আস্থা নাই। হানি, সাইকো আর জোকার দলের লিডার একসাথে বসে আছে। তার একটি বিষয় নিয়ে আলোচনা করছে, আর সেটি হলো সুপার পাওয়ার রকস্টার কিংকে সেই নিয়ে। সাইকো কিং, কোন একটা আইডিয়া তো বের কর। এই রকস্টার কিং আমরা কি করব? আমার মতে আগে এই কথাটি আমাদের বসকে জানানো উচিত। বস যেটা বলে সেটাই করতে হবে। কিন্তু বস যদি জানতে পারে যে কোনো রকস্টার আমাদের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে, আর সেটা আমরা নির্মূল করতে পারছি না, তাহলে তো বস অনেক রাগ করবে। বস রাগ করবে না, বরং আমাদের সাহায্য করতে পারে। আর সাহায্য করা মানে অনেক কিছু, কারণ সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। আচ্ছা ঠিক আছে, আমি বসকে ফোন দিচ্ছি। সেটাই কর। জোকার কিং নিজের ল্যাপটপ বের করে তাদের বসকে ফোন দিল। কিছু সময় পর তিনি কল রিসিভ করলো। কি হলো, 3 মূর্তি আজ একসাথে বসে আমাকে স্মরণ করলি যে? বস, আবার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে আবার? বস, রকস্টার কিং এমকে নামে কেউ একজন আমাদের কাজে বাধা দিচ্ছে। 2 দিন আগে 2টা ট্রাকে ছোট ছোট বাচ্চারা ছিল, সেটাই পাচার করতেছিলাম, কিন্তু এই রকস্টার এমকে এসে বাধা দেয়। এই রকস্টার কিং এমকে এর কথা আমার কানে আগেও এসেছে। এই রকস্টার কিং এমকে কে মারার জন্য কোনো একটা উপায় বলুন, আমাদের সাহায্য করুন। এই রকস্টার কিং এমকে কে আমি তো জানি না, আর না কোনো লোক তাকে দেখেছে। আর সব জেনেও দেখছি কেন সে মারছে। তুই কি দেখছিস যে এমকে দেখতে কেমন? না বস,
সে দেখতে কেমন সেটা তো জানি না, কারণ আমাদের সব লোকদেরকেই সে মেরে ফেলেছে। কিন্তু হ্যাঁ, তার সম্পর্কে আমি কিছুটা জানতে পেরেছি আমার এক লোকের থেকে। তাড়াতাড়ি বল শুনি। বস, তার চেহারা তো সে দেখেনি, কিন্তু বর্ণনা অনুযায়ী বলল সে খুব দ্রুত স্পিডে দৌড়াতে পারে, আর সে অনেক দূর থেকে বলে শুট করতে পারে। কি বললি? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জ্যাকি চিৎকার করে বলল। কি হলো বস, আপনি চিৎকার করে উঠলেন কেন? চিৎকার কি আর সাদে করে উঠেছি? তুই যে বর্ণনা দিলি সে অনুযায়ী ধরতে গেলে তো এটা সেই সালাম চৌধুরীর ছেলে। তার মানে এই সুপার পাওয়ারের কথাই আপনি বলেছিলেন? হ্যাঁ, আমি এটার কথাই বলেছিলাম। তার মানে ওই সালাম তোদের সবাইকে বোকা বানিয়ে নকল ফর্মুলা দিয়েছিল? আমরা সেটা কিভাবে বুঝবো বলেন? আমরা তো কোনো বিজ্ঞানী না। তাছাড়া সে নিজ হাতেই ওইগুলো দিয়েছিল। ও তোদের বোকা বানিয়েছে। তোরা তাড়াতাড়ি ওই সালামের ছেলেকে খুঁজে বের করার চেষ্টা কর। ঠিক আছে বস, কিন্তু আমাদের একটু সাহায্য করুন। আপনার কিছু মাফিয়া ভুরু বাংলাদেশে পাঠান। আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো ওদেরকে পাঠিয়ে দেব। আচ্ছা। আর শোন, আজ থেকে সব ডিল করার সাবধানে করবি। নাগালের বাইরে থেকে কাজ করবি, ওর হাতের কাছে যেন পড়বি না। ঠিক আছে বস। মাহিম তার বাবার অফিসে গিয়ে শুধু ফাইল দেখে আর সব কাজ ম্যানেজারকে বলে। আগের দিনের মতো মাহিম পুরনো পোশাক পরে ভার্সিটিতে প্রবেশ করলো। মাহিম যখন সেদিকে যাচ্ছিল এমন সময় বকুল গাছের দিকে তাকিয়ে দেখলো যে বৃষ্টি ও তার ফ্রেন্ডরা বসে আড্ডা দিচ্ছে। মাহিম সেদিকে এগিয়ে গেল। কেমন আছেন আপনারা? আপনি এখানে কেন? আসলে আমরা তো এক ক্লাসে পড়ি, আমি কাউকে চিনি না। গতকাল শুধু আপনার সাথে একটু কথা হয়েছিল, তাই আপনার সাথে বন্ধুত্ব করতে আসলাম। কিন্তু আমি আপনার কাছে বন্ধুত্ব করব না। কেন? আমি গরিব বলে তাই, নাকি আমার সুন্দর ভালো পোশাক নিয়ে এই জন্য? আপনি যেটা ভাবছেন সেটা না। আমার তো সেটাই মনে হচ্ছে। তা না হলে আপনি বন্ধুত্ব করতে রাজি কেন হচ্ছেন না? বৃষ্টি তোর সাথে বন্ধুত্ব করবে না, এত কথা বলছিস কেন? আর তুই জানিস বৃষ্টিকে? কে উনি? বৃষ্টি হলো রাষ্ট্রপতির একমাত্র মেয়ে। ও আচ্ছা, সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। আকাশ, তোকে আমি কতবার বলেছি যে আমার পরিচয় যখন তখন বলবি না, তবু কেন শুনি? আসলে দোস্ত, এই কপি মিটে এসে তোর সাথে বন্ধুত্ব করছিল, কিন্তু তার সাথে তো তোর যায় না। এই জন্য আমি তোর পরিচয়টা বললাম যেন ও বুঝতে পারে। থাক, আর বলতে হবে না। এটা বলে মাহিম সেখান থেকে মাথা নিচু করে চলে গেল আর বৃষ্টি চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর রাকেশের দলের সামনে দিয়ে মাহিম ক্লাসের দিকে যাচ্ছিল। এমন সময় রাকেশ মাহিমকে ডাকলো। রাকেশের ডাক শুনে মাহিম রাকেশের কাছে গেল। হ্যাঁ বল। রাকেশ পরপর মাহিমকে 3টে থাপ্পড় মারল। সাথে সাথে মাহিমের মাথা চক্কর দিয়ে উঠল, কারণ চরগুলো খুব জোরে মেরেছে। মাহিম নিজেকে স্বাভাবিক করে রাকেশকে বলল। কি হলো? তুমি আমাকে মারলে কেন? আমি তো কোনো অন্যায় করিনি। আবার তুমি করে বলছিস? আপনি করে বল। তোর মতো ফকিন্নি আমাকে তুমি করে বলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আমরা তো সেম ক্লাসে পড়ি, তাহলে আপনি করে কেন বলবো? তুমি তো আমার ক্লাসমেট, আমরা তো বন্ধু, তাই না? বন্ধু মাই ফুট। রাকেশ, তোকে যেটা বলেছে সেটা কর, না হলে আরো বেশি মার খাবি। ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ডাকলেন কেন? বৃষ্টির সাথে গিয়ে কিসের এত কথা বললি? তোকে না বলেছি বৃষ্টির থেকে দূরে থাকবি? আসলে ওনার সাথে আমার কিছু কথা ছিল, এই জন্য সেখানে গিয়েছিলাম। কি এত কথা বলছিস যে তুই ওর কাছে গিয়ে কথা বলি? আসলে ভার্সিটিতে আমার কোনো বন্ধু নেই, তাই ওদের সাথে বন্ধুত্ব করতে গিয়েছিলাম। তোর মাথায় কি খেলু বলতে কিছু নেই? তোকে যে বারবার করে বলছি বৃষ্টির থেকে দূরে থাকবি, তাও কেন ওর সাথে গিয়ে বন্ধুত্ব করতে গেছিস? তোর কি জানের মায়া দয়া নেই? মরতে চাস নাকি? না ভাই, প্লিজ আমাকে আর মারবেন না। আর আমি নিজে জান হারাতে চাই না। আমি আর বৃষ্টির কাছে যাব না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি কি এখন এখান থেকে যেতে পারি? তাহলে বৃষ্টির কাছে ঘোরার চেষ্টা করবি না। পরের বার যদি তোকে এই বৃষ্টির কাছাকাছি দেখি তাহলে জানে মেরে দেবো। এখন তুই যেতে পারিস। মাহিম রাকেশের সামনে থেকে চলে গেল আর রাকেশ ও তার বন্ধুরা মিলে আড্ডা দিতে লাগলো। হঠাৎ রাকেশের ফোনে একটি কল আসলো। কলটি রিসিভ করে অন্য পাশে চলে গেল। রকস্টার কিং এমকে সামনে দাঁড়িয়ে আছে তার এক বিশ্বস্ত লোক, যে কিনা বাংলাদেশ থেকে রকস্টার কিং এমকের কাজ করে থাকে। বস, আপনি যে বাংলাদেশে চলে এসেছেন আমাকে তো আগে জানাননি। আমি বাংলাদেশে এসেছি সেটা কেউ জানে না। ও আচ্ছা। তোমাকে এই কয়েকজনের লিস্ট
আমাকে দিতে বলেছিল সেগুলো নিয়ে এসেছো? জি বস, সব কিছু নিয়ে এসেছি, আর এই ফাইলের মধ্যে সকল জনের ডিটেলস আছে। এটা বলে লোকটি এমকের দিকে একটি লাল ফাইল এগিয়ে দিল। এমকে ফাইলটি নিয়ে নিজের কাছে রাখলো। তোমাকে আরও একটি কাজ করতে হবে। অর্ডার করুন বস, কাজ করে দেওয়ার কর্তব্য। রাষ্ট্রপতির একমাত্র মেয়ে বৃষ্টির উপর তুমি নজর রাখবে। কখন কি করে না করে, কোথায় যায়, সব ডিটেলস আমাকে দিবে। আচ্ছা ঠিক আছে বস, আপনার কথা মতন হয়ে যাবে। আচ্ছা, আর এই ফাইল অনুযায়ী যাদের লিস্ট আছে তাদের উপর সব সময় নজর রাখবে। আমি যখন তখন এদের ডিটেলস নিতে পারি। এমকে তার সাথে আরও কিছু সময় কথা বলে নিজের বাইক নিয়ে চলে গেল, আর লোকটা নিজের গন্তব্যের দিকে হাঁটল। কুষ্টিয়া জেলার বর্তমান এমপি সজীব, পরপর 3বার নবনির্বাচিত এমপি তিনি। সাধারণ মানুষের হক মেরে খেতে খেতে নিজের পেটটাকে এত বড় করেছে যে একটা ডাইনোসর তার পেটে ঢুকে যাবে। সাধারণ মানুষের টাকা মেরে খায়, জমির খাজনা সব কিছু বেশি করে নেয়, আবার তার মুখের উপর কেউ কথা বলে নিমিষে মেরে ফেলে। প্রশাসন তার হাতের মুঠোই, এই জন্য কেউ তাকে কিছু করতে পারে না। মালিক, এবারের মতন আমার খাজনা মুকুব করে দিন। এবার আমার জমিতে তেমন আবাদ হয়নি, আমি আপনাকে খাজনা দিতে পারবো না। তুই জানিস না যে আমাকে খাজনা দেয় না, আমি তাকে আমার বাড়িতে বছরের পর বছর খাটিয়ে মারি? তুইও তো সেটাই হতে চাস, নাকি না খেয়ে মরতে চাস? জমিকে আমি কেড়ে নেব? মালিক, জমিত আমার বাপ দাদার সম্পর্কে, আপনি কেড়ে নেবেন কেন? তাছাড়া আমি তো এইবার তেমন আবাদ করতে পারিনি, অসুস্থ ছিলাম বলে। তুই অসুস্থ ছিলি, মরে গিয়েছিলি, সেসব তো আমার দেখার বিষয় নয়। তুই জমির খাজনা দিবি কিনা সেটা বল। মালিক, আমি এইবার জমির খাজনা দিতে পারবো না। এমপি সজীব এগিয়ে গেল, নিজের 2জন লোককে ইশারা করলো। তার 2জন বৃদ্ধ লোকটিকে নিয়ে এসে সজীবের পায়ের সামনে ফেলল। সজীব তার পা দিয়ে লোকটির ঘাট ঠুসে ধরল। তুই জানিস না আমি না শব্দটা শুনতে পারি না, তবুও খালি হাতে এখানে এসেছিস কেন? মালিক, আমাকে ছেড়ে দিন, আমার ভুল হয়ে গেছে। এই কথাটা তোর এখানে আসার আগে ভাবা উচিত ছিল। এখন তোকে কি শাস্তি দেওয়া যায় তুই বল। মালিক, আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি যেভাবেই হোক টাকা ম্যানেজ করে আপনাকে নিয়ে এসে দেব। তবুও জমি কেড়ে নেবেন না, আর না আমাকে কোনো শাস্তি দিবেন। আচ্ছা ঠিক আছে, তোকে 1 ঘন্টা সময় দিলাম। সময়ের মাঝে যদি তুই আমার টাকা পরিশোধ করতে না পারিস, তাহলে তোর জমি আমি আমার নামে করে নেব, আর তোর আমার বাড়িতে কামলা খেটে মরতে হবে। এই যা, এই চাষাটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। এমপি সজীবের কথা মতন লোকটিকে ঘাট ধাক্কা দিয়ে গেটের বাইরে বের করে দিল। এমন সময় গেট দিয়ে একটি দামি গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে বেরিয়ে এলো বাংলাদেশের বিশিষ্ট বিজনেসম্যান সাগর খান। সাগরকে দেখে সজীব উঠে দাঁড়ালো আর তার কাছে এগিয়ে গেল। আরে সাগর ভাইজি, আপনি আমাকে না বলে এখানে কেন? আমি কি আসতে পারি না? আরে কি যে বলেন না, এই সবকিছু তো আপনার জন্যই। আপনি যখন তখন আসতে পারেন। চলুন বাড়ির ভেতরে চলুন। এই ফকিন্নগুলোকে বাসা থেকে বের করে দিই, এর হিসাব পরে করব। সজীবের কথা শুনে সবগুলো চাষিকে বাড়ি থেকে বের করে দিল তার লোকজন। সজীব আর সাগর বাড়ির ভিতর চলে আসলো, এসে সবাইকে বসতে দিল এবং কাজের লোককে ঠান্ডা পানির ব্যবস্থা করতে বলল। তা কি মনে করে আমার গ্রামে আপনি? একটু দরকারে এসেছিলাম তোর এলাকায়। কি এমন দরকার পড়লো যে আপনি স্বয়ং আমার গ্রামে আসলেন? আমাকে বললে তো আমি নিজে গিয়ে আপনার সাথে দেখা করে আসতাম। কাজটা খুবই দরকারি, এই জন্য আমি নিজে আসলাম। কি কাজ বলুন? তোর পাশের এলাকায় কয়েক একর জমি পছন্দ হয়েছে, বলতে গেলে সেই জমিগুলো আমার লাগবে ফ্যাক্টরি তৈরি করার জন্য। এই ব্যাপার আমাকে তো ফোনেই বললেই আমি জায়গাগুলো দখল করে নিতাম। আমি জানি যে তুই জায়গা দখল করে নিতে পারবি, কিন্তু আমি সেই জমিগুলো দেখতে আসলাম। আচ্ছা ঠিক আছে বস, আমি আজ বিকেলে জমি দেখতে যাব, তারপর ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে, আমাকে এখন একটা রুম দেখিয়ে দে, আমি বিশ্রাম করব। ঠিক আছে, আমি নিজেই আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। সজীব গিয়ে সাগরকে একটা রুম দেখিয়ে দিল রেস্ট করার জন্য। তারপর মাহিমের সাথে মারুফ আর রাজুর খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। মাহিম সুযোগ পেলে তাদের সাথে ঘুরতে যায়। আজকেও রাজু মাহিমের বাসে এসেছে, আর মারুফ তো আগে থেকে সেখানে ছিল। কিরে, আমি তো ঘুরতে যাওয়ার জন্য তোদের ডাকতে আসলাম। আজকে আবার কোথায় যাবে? শোন, বাড়ি থেকে বের হওয়া তো যাক, তারপর না হয় ঠিক করা যাবে কোথায় যাব। আচ্ছা ঠিক আছে, চল। তোরা একটু ওয়েট কর, আমি আমার রুম থেকে আসছি। তুই আজকেও কি সেই ড্রেস পরবি? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? আরে কোনো সমস্যা নেই, তুই তাড়াতাড়ি আসিস। মাহিম নিজের রুমে চলে গেল এবং পুরনো ড্রেস আপ পরে নিচে নেমে আসলো। তারপর তারা 3 জন ঘুরতে বের হলো। ঢাকার বিখ্যাত একটি জায়গা বাহাদুর শাহ পার্ক, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। বৃষ্টি ও তার বন্ধু বান্ধব এখানে ঘুরতে এসেছে, তার এখানে প্রায় আসে, তবুও তাদের মন ভয় না। আজকেও তারা ঘুরতে এসেছে।
তারা ঘুরে ঘুরে সব দেখছিল। এমন সময় মাহিম, মারুফ আর রাজু প্রবেশ করলো। তার আশপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এমন সময় বৃষ্টিদের সঙ্গে দেখা হয়ে গেল। মাহিম পাশ কাটিয়ে চলে গেল। মিষ্টি কেমন আছো? তুমি এখানে যে? এই তো ভাইয়া, এমনি একটু ঘুরতে এসেছি। শুনলাম তোমার ছোট ভাই বলে অসুস্থ নাকি? হ্যাঁ, অসুস্থ ছিল, এখন ঠিক হয়ে গেছে। আর আম্মু ফিরে এসেছে। কিরে, আগে আগে কোথায় যাচ্ছিস? মারুফের কথা শুনে মাহিম পিছনে তাকিয়ে দেখলো যে মারুফ বৃষ্টির সাথে কথা বলছে। এই ছেলেটা কে ভাইয়া? আরে মাহিম তো আমার বন্ধু। কি বন্ধু? তাহলে তোমার সাথে না পড়ে আমাদের ক্লাসে কেন পড়ে? বৃষ্টির কথা শুনে মারুফ বেশ অবাক হলো। তারপর মাহিমের দিকে তাকালো। আসলে মাহিম তো অনেক গরিব, তাই পড়াশোনা করার জন্য কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু ভার্সিটির প্রিন্সিপালের সাথে তার দেখা হয়। ও, বুঝতে পেরেছি, সেদিন ক্লাসে একই কথা বলেছে। আচ্ছা ভাইয়া, আমরা এখন আসি, আপনারা ঘুরুন। বৃষ্টি আর তার ফ্রেন্ডরা চলে গেল। মারুফ আর রাজু মাহিমের কাছে আসলো। কিরে, তুই আমাদের সাথে না থেকে আগে আগে চলে আসলি কেন? এমনিতেই চলে আসলাম, কিন্তু মেয়েটিকে। আরে তুই তো জানিস আমার আম্মু একজনের বাসা থেকে কাজ করে, সেটা বৃষ্টিদের বাসাতেই। সেই সময় থেকে বৃষ্টির সঙ্গে আমার পরিচয়। ও আচ্ছা। কেন, তুই কি বৃষ্টিকে চিনিস না? তিনি তো ক্লাসে কয়েকদিন দেখা হয়েছিল। তোরা কি বৃষ্টিকে নিয়ে গল্প করবি নাকি ঘুরবি? রাজুর কথা শুনে তারা বৃষ্টির কথা বলা বাদ দিল এবং চারপাশে ঘুরে দেখতে লাগলো। বিকেলে সাগর আর সজীব মিলে গাড়ি নিয়ে বের হলো জমি দখল করতে। আধা ঘন্টা পর পাশের গ্রামে পৌঁছালো। গাড়ি থেকে তারা দুজন নামলো। তো ভাই, আপনার কতটুকু জমি প্রয়োজন? ওই যে দেখতে পাচ্ছিস একটা বড় পিলার, কত দূর হলে হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি। এমন সময় একজন চাষি এসে বলল, মালিক, আপনারা কি নিয়ে আলোচনা করেন? ওই যে দেখতে পাচ্ছিস, ওই জমিগুলো স্যার নেবে, তাই তোর আগামীকাল বিকেলে চাষাগুলোকে এখানে নিয়ে এসে জড়ো করবে। মালিক, আমরা যদি জায়গা দিয়ে দেই তাহলে কি আবাদ করে খাবো? আরে তোদের আর মাঠে কাজ করে খেতে হবে না, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, সেখানে তোরা কাজ করে খাবি। মালিক, আমরা কেউ এই জমিটি দিব না, তার থেকে বরং আপনারা এখান থেকে চলে যান। কৃষকের এমন কথা শুনে এমপি সজীব থাপ্পড় মেরে সেখান থেকে তাড়িয়ে দিল। এইসব নিয়ে আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এই জমিগুলো আপনার দখলে চলে আসবে। এখন এখান থেকে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। দুজন সেখান থেকে চলে গেল আর কৃষক দ্রুত এসে গ্রামের বাকি কৃষকদের জানালো। তারপর পরের দিন সাগর আর সজীব তার অনেক লোককে নিয়ে সেই জমির কাছে হাজির হলো। নিজেদের জমি বাঁচানোর জন্য সকল কৃষক সেখানে হাজির হয়েছে। সাগর আর সজীব গাড়ি থেকে নেমে দেখলো যে সেখানে অনেক মানুষ এসে দাঁড়িয়েছে। তাদের সাথে সজীবের লোক ঘিরে রয়েছে। কি হচ্ছে এখানে? বস, এরা এখানে বাধা দিতে এসেছে, আমরা যেন এই জমিগুলো দখল করতে না পারি, এই জন্য তারা এখানে হাজির হয়ে যায়। তোদের সাহস তো কম না, আমার বিরুদ্ধে যাওয়ার জন্য হাজির হয়েছিস? মালিক, আমরা এখানে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য হাজির হইনি, আমরা এখানে হাজির হয়েছি আমাদের নিজেদের জমি রক্ষা করার জন্য। হ্যাঁ, এই জমি তোদের ছিল, কিন্তু আজ থেকে এই জমির মালিক সাগর খান। কিভাবে এই জমির মালিক সাগর খান হয়? এই জমির দলিল তো আমাদের কাছে। তোদের কাছে ছিল, কিন্তু আজ থেকে সাগর খানের হবে। দেখো কৃষক ভাইরা, তোমরা আমাকে এই জমিগুলো দিয়ে যাও, তাহলে আমি এখানে একটা ফ্যাক্টরি তৈরি করব, যেখানে তোমরা কাজ করে ভালো করে খেতে পারবে। আর তাও যদি না পারো, তাহলে আমি অগ্রিম সবাইকে 2 লাখ করে টাকা দেব। আমাদের টাকা লাগবে না, আমাদের এই জমি ঠিক আছে। এই জমিতে চাষ করে আমরা 2 মুঠো খেতে পারছি, আর যদি এই জমি দিয়েই দিই তাহলে তো আর চাষ করে খেতে পারবো না। দেখ, সাগর খান তোদের একটা সুযোগ দিয়েছে, এটা যদি তোরা হাতছাড়া করিস তাহলে তোরাই পস্তাবি। আমরা কেউ এই জমি দেব না, দরকার হলে আমরা সবাই একসাথে আন্দোলন করব। সজীব, এরা শুনবে না, তোর ব্যবস্থা তুই করে দে। ঠিক আছে ভাই। এই তোরা কে কোথায় আছিস? এই চাষাগুলোকে মেরে এখান থেকে পাঠিয়ে দে। আমাদের যদি এখান থেকে মেরে ফেলুন তবুও আমরা যাব না, আমরা আমাদের অধিকার ছাড়বো না। তোদের তো কিছু সরানো যাবে না। এই এদের ছেড়ে এদের বাচ্চাদের ধরে আন। ঠিক আছে বস। সজীবের কথা শুনে তার লোকগুলো আশেপাশে থাকা সকল ছোট ছোট বাচ্চাদের ধরে আনলো। তাদের মা বাবা তো ছাড়বে না, কিন্তু খুব জোর করে ধরে আনলো। এটা দেখে বাচ্চাগুলোর মা কান্না করতে লাগলো, আর বাচ্চাগুলোর বাবা জোর করে সামনে এগিয়ে আসতে চাইলে সজীবের লোক তাদের বাধা দিতে লাগলো। এখন যদি তোরা এই জমিগুলো সাগর খানের নামে লিখে না দিস, তাহলে তোর বাচ্চাদের সারা জীবনের জন্য হারাবি। মালিক, আমাদের ছেলেকে আপনারা কিছু করবেন না, আমরা এখানে সব জমি আপনার নামে লিখে দিচ্ছি। আমার নামে লিখে দিবি না, সাগর খানের নামে লিখে দে। ঠিক আছে মালিক, তাই হবে। সাগর খানের সাথে একজন উকিল এসেছিল। সে জমি সকল কাগজপাতি নিয়ে আসলো।
স্যার এখানে সকল দলিলের কাগজ আছে, আপনি শুধু এখানে এদের টিপসই বা স্বাক্ষর করে নেবেন, তাই হয়ে যাবে। ঠিক আছে। এই তোরা সবাই নিজেদের টিপসই দিয়ে দে, বেশি ভেজাল করলে তোদের ছেলেকে হারাবি বলে দিলাম। উকিলের সকল দলিলে কৃষকদের স্বাক্ষর নিয়ে নিল। সব কাজ শেষ হলে সজীবের লোকগুলো ছেলে মেয়েদেরকে ছেড়ে দিল। সকল কৃষক কান্না করতে করতে নিজেদের ছেলেদেরকে নিয়ে বাসার দিকে ফিরে গেল। চলুন ভাই, আপনার কাছ তো হয়ে গেল, সকল জমি এখন আপনার। হ্যাঁ, তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে লজ্জা দিচ্ছেন কেন ভাই? আমি যে এই অবস্থানে আছি এটা তো শুধু আপনার জন্যই। ঠিক আছে, চল এখন তোর বাসায় যাওয়া যাক, আর সেখান থেকে আমাকে আবারও ঢাকায় ব্যাক করতে হবে। ওকে। বাংলাদেশের সিক্রেট একটা জায়গার নিচে আস্তানা বানিয়েছে রকস্টার কিং এমকে। তার সামনে দাঁড়িয়ে আছে সব মাফিয়া কুরো। রকস্টার কিং এমকের সকল লোকেদের শরীরে উন্নত মানের পোশাক এবং হাতে উন্নত মানের অস্ত্র। হঠাৎ আপনি বাংলাদেশে আর আমাদের এখানে ডাকার কারণ কি? তোমাদের এই জন্য ডেকেছি যে এই বাংলাদেশ থেকে সকল বেআইনি কাজ আমি মুছে ফেলতে চাই, তাই তোমরা সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবে। ঠিক আছে বস। দেশে যে সকল খারাপ বিহাদের লোক আছে তোমরা সবাইকে তুলে নিয়ে আসবে, আর বেশি দেরি করলে তাদের মেরে ফেলবে। কিন্তু বস, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়? খারাপ মানুষদের মানে বিশৃঙ্খলা করার সৃষ্টি হবে না, তোমরা তাদের মেরে গুম করে দেবে। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছ? তাহলে ভালো, কিন্তু সবাই ছদ্মবেশে থাকবে, কেউ যেন তোমাদের লাগালের কাছে না আসতে পারে। প্রতিদিনের মতন ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে বৃষ্টি আর তার বান্ধবীরা। মাহিম তাদের সামনে দিয়ে যাচ্ছিল, এমন সময় বৃষ্টি তাকে ডাকলো, কিন্তু মাহিম শুনল না। সে চলে যেতে লাগলে বৃষ্টি জোরে তাকে ডাকলো, কিন্তু মাহিম যখন শুনল না তখন বৃষ্টি মাহিমের সামনে এসে দাঁড়ালো। কি হলো? তোমাকে ডাকছি আর তুমি না শুনে চলে যাচ্ছ কেন? আপনি তো আমার সাথে বন্ধুত্ব করবেন না বলেছিলেন, তাই আর শুনলাম না আপনার ডাক। তাছাড়া আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে আসতে আমাকে নিষেধ করেছে। কে আমার বয়ফ্রেন্ড? কেন, রাকেশ? কি বাজে কথা বলছো? সে আমার বয়ফ্রেন্ড হতে যাবে কেন? সেটা তো জানি না, কিন্তু আমি আপনার সাথে কথা বললে রাকেশ আমাকে অনেক চড় মারে, আর সে আমাকে কানের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়েছে যেন আমি আপনার সাথে কথা না বলি। এই যে এখন আমি আপনার সাথে কথা বলছি না, জানি কখন যে দেখে ফেলেছে, আর আপনি আমার সাথে না থাকলে তখন আমাকে মারবে। রাকেশ তোমার সাথে এই সব কিছু করেছে, আমাকে আগে বলনি কেন? আপনাকে বললে কি বা ফায়দা হতো? বৃষ্টি কিছু একটা ভাবলো, তারপর মাহিমের দিকে হাত বাড়িয়ে দিল, কিন্তু মাহিমের সেদিকে ধ্যান নেই। সে দূরে একটা বিল্ডিং এর দিকে তাকিয়ে আছে। কিছু সময় তাকিয়ে থাকার পর হঠাৎ মাহিম বৃষ্টির হাত না ধরে বৃষ্টিকে জড়িয়ে ধরে ঘুরে নিল। সাথে সাথে মাহিম আহ করে চিৎকার করে উঠল। মাহিমের এমন কাজ দেখে তো প্রথমে বৃষ্টি খুব রাগ করেছিল, কিন্তু হঠাৎ তার থেকে এমন ব্যবহারে বৃষ্টি খুব অবাক হয়ে গেল। সবাই বৃষ্টি আর মাহিমের দিকে তাকালো। মাহিম নিচে পড়ে আছে আর বৃষ্টি মাহিমের গায়ের উপর পড়ে আছে। এটা তুমি কি করলে? আমি তো তোমার সাথে বন্ধুত্ব পাতানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তাই বলে তুমি আমাকে জড়িয়ে ধরে পড়ে যাবে? মাহিমের গায়ের উপর থেকে বৃষ্টি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। মাহিম বুঝতে পারে বৃষ্টি তাকে ভুল বুঝছে, কিন্তু মাহিম তো তাকে বলে বোঝাতে পারবে না যে তার উপর কেউ দূর থেকে আক্রমণ করেছিল। মাহিম শোয়া থেকে উঠে দাঁড়ালো। মাহিমের বাহু থেকে রক্ত বের হচ্ছে। বৃষ্টি রাগ করে প্রথমে খেয়াল না করলেও পরে খেয়াল করলো যে মাহিমের পোশাক ভিজে গেছে। এটা কি হলো? তোমার শরীর এমন ভিজে গেল কেন? এটা বলে মাহিমের কাছে বৃষ্টি এগিয়ে গেল। হাত দেওয়ার সাথে সাথে একটু ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। তোমার কি হয়েছে? রক্ত বের হচ্ছে কেন? আসলে ওই দূর থেকে কে যেন মনে হলো তোমাকে আক্রমণ করেছে আর কি, আপনার গায়ে লাগতে গিয়েছিল, কিন্তু আমি আপনাকে সরিয়ে নেওয়ার জন্য বন্দুকের গুলি আমার গায়ে এসে লেগেছে। কি? তুমি এসব কি বলছো? আমাকে কে গুলি করবে? এটা তো জানি না, কিন্তু ওই দূরে বিল্ডিং থেকে কেউ একজন গুলি চালিয়েছে। আচ্ছা, এখন এসব কথা শুনতে হবে না, তোমাকে নিয়ে হসপিটালে যেতে হবে, অনেক রক্ত বের হচ্ছে। সেটার দরকার হবে না, আমি একলাই ফার্মেসি থেকে ব্যান্ডেজ করে নিব। আপনার সাথে আমাকে দেখলে রাকেশ আমাকে মারতে পারে। ধুর, এসব কথা রাখো আর আমার সাথে চলো। মাহিমকে জোর করে ধরে বৃষ্টির গাড়িতে নিয়ে এসে বসায়, তারপর হসপিটালের দিকে রওনা দিল।
বৃষ্টি মাহিমকে নিয়ে হসপিটালে চলে আসলো। তারপর হাত ধরে হসপিটালের ভিতর নিয়ে গেল। আপনাকে তো বললাম যে আপনার আশা লাগবে না, আমি নিজেই ব্যবস্থা করে নিতে পারবো। তুমি এত কথা বলো কেন? আমার জন্য তোমার হাতে গুলি লেগেছে, তাই আমার কর্তব্য তোমাকে চিকিৎসা করা। আর তোমার হাতে যে গুলি আছে সেটা তাড়াতাড়ি বের করা উচিত। বৃষ্টি মাহিমের কোনো কথা শুনলো না, ডক্টরের কাছে নিয়ে আসলো। ও মাই গড, ওনার বাহু থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। ডাক্তার, ওনার বাহুতে গুলি লেগেছে, তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করুন। কিভাবে গুলি লাগলো? এটা অনেক কথা, আপনাকে বলার সময় নেই। আপনাকে যেটা বললাম সেটা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে অপেক্ষা করুন, আমরা ওনার অপারেশন থিয়েটারে নিয়ে গুলি বের করে দেওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। ডাক্তার মাহিমকে নিয়ে ভিতরে চলে গেল আর বৃষ্টি বাইরে অপেক্ষা করতে লাগলো। ভার্সিটির কথা চিন্তা করতে লাগলো যে তাকে কে মারার চেষ্টা করেছে। আজ মাহিম যদি না থাকতো তাহলে সে হয়তো মারা যেত। ডাক্তার কিছু সময় পর মাহিমের বাহু থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে বাইরে নিয়ে আসলো। ডাক্তার, এখন মাহিমের কেমন অবস্থা? দেখুন ম্যাম, গুলি তো বের করে দিয়েছি, এখন এই প্রেসক্রিপশনের ঔষধ অনুযায়ী তাকে খাওয়ালেই হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টি হসপিটালে পেমেন্ট করে মাহিমকে নিয়ে হসপিটাল থেকে বের হলো। আপনি বাসায় চলে যান, আমি চলে যেতে পারবো। তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছি। তুমি এখন আমার সাথে আমার বাসায় যাবে। কি এসব কি বলছেন? আমি আপনার বাসায় যাব কেন? কেন আবার? যতদিন না তুমিও সুস্থ হবে ততদিন আমার বাসায় থাকবে। আর একটা কথা বললে তোমাকে চুপ করানোর ব্যবস্থা করব। মাহিম এবার আর কোনো কথা বলল না, সে চুপ করে রইল। বৃষ্টি কিছু সময় পর নিজের বাসায় চলে আসলো। তার ওখানে সিকিউরিটি গার্ড মাহিম জানালা দিয়ে তাকিয়ে দেখলো। বৃষ্টি, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এসব সিকিউরিটি গার্ড দেখে তো আমার খুব ভয় করছে। তুমি এত ভীতু আমি আগে জানতাম না, কিন্তু ভীতু হয়েও কিভাবে বন্দুকের গুলি থেকে আমাকে বাঁচালে বলো? আপনি এসব কথা রেখে আমাকে আমার বাসার সামনে রেখে আসুন। তুমি চুপ থাকো, আর আমি কি করছি শুধু দেখো। এখন গাড়ি থেকে নামো। বৃষ্টি গাড়ি থেকে নামলো, সাথে মাহিমও নামলো। মাহিমকে নিয়ে বৃষ্টি নিজের বাড়ির গেটের সামনে আসলো এবং কলিং বেল চাপলো। মাহিমের অনেকটা ভয় করছে, এত সিকিউরিটির মাঝে কখনো আসেনি। বৃষ্টি কলিং বেল বাজালে কাজের লোক এসে দরজা খুলে দিল। আমার সাথে ভেতরে আসো। বৃষ্টি মাহিমকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ভিতরে বসেছিল কামারুল। এই অসময়ে নিজের মেয়েকে বাসায় ফিরতে দেখে সে অবাক হলো। আরে বৃষ্টি মামনি, তুমি এই অসময়ে? আর তোমার সাথে এই ছেলেটিকে? আসলে বাবা, হয়েছে কি, ভার্সিটিতে কে যেন আমার ওপর আক্রমণ করেছিল, আর তার থেকে বাঁচাতে গিয়ে এই ছেলেটি আহত হয়েছে, আর গুলি এসে এই ছেলেটির বাহুতে লাগে। কি? কার এত বড় সাহস আমার মেয়ের উপর আক্রমণ করে? সেটা তো জানি না বাবা, কিন্তু এই ছেলেটি না থাকলে হয়তো তোমার মেয়ে জীবিতই থাকতো না। বৃষ্টির কথা শুনে কামারুল মাহিমের কাছে এগিয়ে আসলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না, কিন্তু আমার মেয়েকে বাঁচানোর জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আরে আঙ্কেল, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, এটা তো আমার কর্তব্য ছিল। কিন্তু আপনাকে একটা কথা না বললেই নয়। কি কথা? আপনি একজন রাষ্ট্রপতি, আর আপনার উচিত আপনার মেয়েকে সিকিউরিটি দিয়ে চলাচল করানো। তুমি এটা খুব ভালো কথা বলেছো। আমি বৃষ্টিকে কতবার বলেছি যে সিকিউরিটি নিয়ে চলো, কিন্তু সে আমার কথা শুনতে চায় না। আর যদি তুমি না থাকো তাহলে তো আমি আমার একমাত্র মেয়েটাকে হারিয়ে ফেলতাম। বৃষ্টি, এসব আমি কি শুনেছি? এই জন্য তোমার বাবা তোমাকে সিকিউরিটি বসে কি নিয়ে চলতে পারে? আম্মু, আমার এই সিকিউরিটি একদম ভালো লাগে না। আর মাহিম, তুমি এসব কথা রাখো। মাহিমকে কিছু খাবার ব্যবস্থা করে দাও, ওর এখন রেস্ট নেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমি ওর খাবার ব্যবস্থা করছি, তুই রুম দেখিয়ে দে। ওকে আব্বু। মাহিম কি আমাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে? আরে না মামুনি, কোনো সমস্যা হবে না। মাহিম যতদিন না সুস্থ হয় ততদিন এখানেই থাকুক। ঠিক আছে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। 3 মাফিয়া লিডার একসঙ্গে আবার দেখা করলো। তার এই রকস্টার কিংয়ের জালে অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা নিজেরা কোনোভাবে শান্তিতে কাজ করতে পারছে না, এই জন্য তারা আবার নিজেরাই আলোচনা করার জন্য এক জায়গায় হয়েছে। এই রকস্টার এমকে এর জন্য তো
আমরা শান্তিতে আগের মতো বেআইনি কাজ করতে পারছি না। হ্যাঁ সেটাই। তাছাড়া আমার লোকদেরকে এক এক করে মেরে ফেলেছে। যারা আমার হয়ে কাজ করতো তারা আর আমাদের হয়ে কাজ করতে চাইছে না। এর থেকে পরিত্রাণের উপায় একটা বের করতেই হবে। কি করতে হবে তোরা বল। যেখানে বেআইনি কাজ আছে সেখানেই এমকে হাজির হচ্ছে, তার মানে আমাদের কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে মানে? একটু ভালো করে বুঝিয়ে বলো জোকার কিং। তোরা দুইজন আগের মতো আর বুদ্ধি খাটাতে পারছিস না। আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের বেআইনি কাজগুলো আরো বেশি বেশি করে করব। আর যখন এই কাজগুলো করব তখন যার পাশে অনেক লোক রাখবো, যাতে এমকে যখন আমাদের লোকদের মারতে আসবে সেই সময় চারপাশ থেকে তাকে ঘিরে ধরবে এবং মেরে ফেলবে। কিন্তু আমরা তো জানি যে ওই এমকের কাছে অনেক পাওয়ার আছে। তাছাড়া সে সুপার পাওয়ারের অধিকারী। আর সে সুপার পাওয়ার থাকুক বা রকস্টার পাওয়ার থাকুক, একসাথে সে এত লোকের সাথে পারবে না। তাছাড়া আমার লোকেদের হাতে তাকে সব উন্নত মানের অস্ত্র। তুই যে প্ল্যান করেছিস সেটা যদি সফল না হয় তাহলে তো আমাদের আর কোনো কাজই হবে না। তোরা কাজ করার আগেই এমন ফাও কথা বলিস না। আমি যেটা বলছি সেই অনুযায়ী কাজ কর। আমি বসের থেকে অনেক আগেই কিছু মাফিয়া ক্রু চেয়েছিলাম, তারা হয়তো চলেও এসেছে। আর আমাদের লোক আর তার লোক মিলে এই কাজটি করলে অবশ্যই সফল হব। তোর প্ল্যানটা আমার খুব ভালো লেগেছে। এখন এই অনুযায়ী যদি আমরা সফল হতে পারি তাহলে তো খুব ভালো হবে। আর যদি সেটা না হয় তাহলে আমাদের বসকে নিজে এই কাজের সমাধান করতে হবে। বসের দরকার হবে না। ওই রকস্টার কিং এমকে কে তো এখন আমাদের সামনে পড়েনি। সে হয়তো জানে না যে আমরা 3 হাত এক জায়গায় হলে কতটা শক্তিশালী হয়ে যায়। আর আমাদের 3 পাণ্ডবের সামনে ওই রকস্টার কি কিছুই না। জোকার কিং, তুই একদম ঠিক বলেছিস। সে এখনো আমাদের সামনে পড়েনি, এই জন্য বেঁচে আছে। যদি আমাদের সামনে পড়ে তাহলে সে মৃত্যুবরণ করার আগেই নিজের মৃত্যুকে চোখের সামনে দেখবে। তাহলে সে সঠিক সময় কবে আসবে? খুব তাড়াতাড়ি, কোনো এক অন্ধকার রাতে, কোনো নির্জন রাস্তায়। শুধু সময়ের অপেক্ষা। আর এই কাজটি যদি আমরা ভালো মতন করতে পারি তাহলে বস আমাদের উপর খুশি হয়ে যাবে। তারপর বুঝতেই তো পারছিস আমরা বসের কতটা কাছে যেতে পারি। বস আমাদের উপর যে কারণে রেগে আছে সেটা ঠান্ডা হয়ে যাবে। একদম। তিনজন আলোচনা করতে লাগলো এবং বিভিন্ন প্ল্যান করতে লাগলো। তারা হাসি মস্তি করতে চেয়ে তাদের প্ল্যান সফল হবে এই ভেবে, কিন্তু তারা জানে না যে তাদের বিপরীতে আছে সুপার পাওয়ার রকস্টার কিং। সকালে নাস্তার টেবিলে বসে আছে কামারুল এবং তার পরিবার। তাদের সাথে আছে মাহিম। মাহিম, এখানে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? আরে আঙ্কেল, আমার কোনো সমস্যা হচ্ছে না। তাছাড়া আপনি দেশের রাষ্ট্রপতি, আপনার বাসাতে কেউ থাকলে তার কিভাবে সমস্যা হবে? সেটা তুমি একদম ঠিক বলেছো। তুমি তো এখন প্রায় অসুস্থ, তাই বলছিলাম কি তুমি আমার মেয়ের বডিগার্ড হয়ে যাও। এর জন্য তোমাকে আমি ভালো পরিমাণে টাকা দেব। আরে আঙ্কেল, কি যে বলেন! আমি কি আর বন্দুক চালাতে পারি? আর না গায়ের কোনো জোর আছে? আমি তোমাকে সব ট্রেনিং দিয়ে দিব, কিন্তু তোমার ওপর আমার খুব ভরসা আছে। তুমি আমার মেয়ের পাশে থাকলে কিছুই হবে না। তাছাড়া বুঝতে পারছো, আমার শত্রু ভরা, কখন বিপদ হয় বলা যায় না। আপনি যখন বলছেন তখন না হয় আমি বৃষ্টির অধিকার হয়ে থেকে যাব। মাহিম বৃষ্টির দিকে তাকিয়ে বলল। মাহিমের কথা শুনে বৃষ্টির মা বাবা খুবই খুশি হলো। তোমার কথাই খুব খুশি হলাম। তাহলে কবে থেকে বৃষ্টির বডিগার্ড হয়ে পাশে থাকছো? আপনি যদি বলেন আজ থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে। মাহিমের কাজ তো আরো বেশি সহজ হয়ে গেল, কারণ সে নিজের অনুমতি পেয়ে গেছে বৃষ্টির আশেপাশে থাকার জন্য। মাহিম, আমি বুঝতে পারছি না যে তুমি কেন রাষ্ট্রপতির বাড়িতে চাকর হয়ে গেলে। আঙ্কেল, আমি তো চাকর হয়ে আসিনি, আমি তো বডিগার্ড হয়ে এসেছি। বডিগার্ড আর যেটাই হোক না কেন, গিয়েছো তো। এই কথা যদি তোমার বাবা জানতে পারে তাহলে কি অবস্থা করবে আমার বুঝতে পারছো তুমি? আপনি যদি না বলেন কোনোভাবেই বুঝতে পারবো না। আমি আর কয়দিন এভাবে লুকিয়ে রাখবো? যতদিন না আমি অনুমতি দিচ্ছি ততদিন এভাবেই লুকিয়ে রাখবেন। ঠিক আছে, তোমার কথাই থাকবে, কিন্তু সাবধানে থেকো। তোমার কোনো ক্ষতি হলে তোমার বাবা আমাকে ছেড়ে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে। মাইম তার আঙ্কেলের সাথে কথা বলে ফোন কেটে দিল। তারপর কিছু একটা ভেবে তার আব্বু আম্মুর কাছে ফোন করলো। তাদের সাথে কিছু সময় কথা বলে ফোন কেটে দিয়ে ঘুমানোর চেষ্টা করলো। তারপর, রাকেশ, তুই একটা খবর জানতে পারছিস? কোন খবরের কথা বলছিস? আরে ভাই, তুই পৃথিবীতে থাকিস নাকি অন্য গ্রহে থাকিস?
তোর বৃষ্টির উপরে যে এত বড় আক্রমণ হয়ে গেল তুই বুঝতে পারিসনি। আর বৃষ্টি বাঁচিয়ে তো মাহিম হিরো হয়ে গেল। হিরো বা জিরো, শেষ পর্যন্ত বৃষ্টি তো এই ভিলেন রাকেশেরই হবে। হ্যাঁ, তুই এখানে বসে বসে মুড়ি খা, আর তোর মুরগি অন্য একজন তুলে নিয়ে যাক। আরে তুলবে না, তার আগে আমি আমার মুরগিকে ধরার ব্যবস্থা করছি। কি আর করবি, তার আশেপাশে সবসময় একজন বডিগার্ড থাকে, আর সে হলো মাহিম। সেটা কোনো সমস্যা নয়, যেভাবেই হোক আমি বৃষ্টিকে আমার বেডে নিয়ে আসবো। দেখা যাবে। তুই সারা জীবন ওর পিছনে পড়ে থাকলেও কিচ্ছু আর করতে পারবি না। নিলয়ের কথা শুনে রাকেশ প্রচণ্ড রেগে গেল। নিলয় তো এটাই চেয়েছিল যে রাগ করে বৃষ্টিকে তুলে নিয়ে আসুক। নিলয় মনে মনে হাসলো। কেন হাসলো সেটা নিলয় ভালো করে জানে। পরদিন মাহিম আর বৃষ্টি একসাথে ভার্সিটিতে আসলো। বৃষ্টির সঙ্গে ভার্সিটিতে মাহিমের আসা থেকে সবাই তো অবাক হয়ে গেল, কারণ ভার্সিটির ক্রাশ গার্ল যে কিনা বৃষ্টি, যার সাথে আজ পর্যন্ত কোনো ছেলে ঘেঁষতে পারেনি, তার সাথে কিনা এক ফকিন্নি মার্কা তার কাছে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি তার বন্ধুদের কাছে চলে আসলো, সাথে মাহিমও আছে। কি রে, মাহিম এখনো সুস্থ হয়নি আর সে তোর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে কেন? সে আমার বডিগার্ড। সে আমার বাবার কথা অনুযায়ী আমার পেছনে সব সময় থাকে। ওই ফকিন্নিটা নাকি তোর গার্ড? আমার ভাবতেই হাসি পাই। সে হয় তোর নিজের সেফটি দিতে পারে না, তোকে কিভাবে সেফটি দিবে? এইসব কথা বাদ দে, এখন ক্লাসে চল। আর মাহিম, তুমি আমার জন্য ক্যান্টিন থেকে অ্যাক্টিভ খাতা কিনে নিয়ে আসো। আমার আজ খাতা কলম কিছুই আনতে মনে নেই। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। মাহিম ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে যাওয়ার পর বৃষ্টিকে সবাই ঠেসে ধরলো। কিরে দোস্ত, তুই কি মহিমকে ভালোবেসে ফেলেছিস? আরে ধুর, কি যে বলিস তুই! আমি কেন ওকে ভালোবাসতে যাব? তাছাড়া আবার কি, যে মেয়ে নিজের পাশে অন্য কোনো ছেলেকে পছন্দ করতে পারতো না, আর সেই মেয়ের পাশে বসে আজ একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে। তেমন কিছুই না, তোরা যেটা ভাবছিস সেটার এক কোনাও নয়। বুঝি ভাই, বুঝি, কারণ ছোটবেলায় একটু হলেও খেয়েছিলাম সুজি। বলেছিস তো ভালো কথা, এখন ক্লাসে চল। ভাই, তোদের বকবকানির গান শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না। মাহিম ক্যান্টিনে চলে যাওয়ার পর বৃষ্টি তার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে ক্লাসে চলে গেল। মাহিম যখন খাতা হাতে করে ভার্সিটিতে প্রবেশ করলো, তখন তার সামনে এসে রাকেশ ও নিলয় দাঁড়ালো। তাদের দুজনের হাতেই হকি স্টিক। কোনো কথা ছাড়াই মাহিমকে বেধড়ক পেটাতে লাগলো। ভার্সিটির আশেপাশে যারা ছিল তারা সবাই জড়ো হয়ে গেল। সবই জানে এই রাকেশ কার সন্তান, তাই কেউ এগিয়ে এসে মাহিমকে সাহায্য করলো না। আমাকে আপনারা মারছেন কেন? আমি কি অন্যায় করেছি? তুই কি অন্যায় করেছিস জানিস না? তোকে কতবার করে নিষেধ করেছিলাম যে বৃষ্টির সঙ্গে বের হবি না, তবুও কেন বৃষ্টির সাথে ঘুরে বেড়াস? আবার তার পিছনে তো আঠার মতো লেগে আছিস। আসলে ভাইয়া, আপনি হয়তো জানেন না, বৃষ্টির গার্ড, তাই এটা আমার দায়িত্ব বৃষ্টির আশেপাশে সব সময় থাকা। গার্ড মাই ফুট! পরের বার যদি তোকে বৃষ্টির পাশে পাশে দেখি তাহলে খুন করে ফেলবো। এই করিমের ছেলে রাকেশ কতটা ভয়ঙ্কর সেটা তুই খুব তাড়াতাড়ি বুঝতে পারবি। এই নিলয়, চল। মাহিমকে খুব ভালো মতন থেট দিয়ে রাকেশ সেখান থেকে চলে গেল। মাহিমের বেশ কিছু জায়গায় আঘাত লেগেছে, ঠোঁটের কোণে কেটে যায়, রক্ত বের হচ্ছে। মাহিম সেটাকে গুরুত্ব না দিয়ে খাতা নিয়ে ক্লাসের দিকে রওনা দিল। মাহিম ক্লাসে আসার সাথে সাথেই তো বৃষ্টি অবাক হয়ে গেল, কারণ তাকে একটু আগে ভালো মানুষ দেখেছিল, কিন্তু এখন শরীর থেকে রক্ত বের হচ্ছে। এই ব্যাপারটা বৃষ্টি কোনোভাবেই বুঝতে পারল না। ক্যান্টিনে গিয়ে কি হয়েছে যে তোমার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে? তাছাড়া মাথায় কেন ফুলে আছে? ও তেমন কিছু না, আসলে রাস্তা পার হচ্ছিলাম আমি, তখন ঠিক খেয়াল করিনি, আর একটি গাড়ি এসে তারপর ধাক্কা দিয়েছে। চোখ কপালে নিয়ে হাঁটো তুমি, যে রাস্তা পার হওয়ার সময় দেখে শুনে পার হবে না? চিৎকার করে জিজ্ঞেস করলো। বৃষ্টির চিৎকার শুনে উল্লাসে সবাই তাদের দিকে তাকালো। বৃষ্টি বাকিদের দিকে তাকানোর সাথে সাথে বাকিরা নিজেদের কাছে মন দিল। কি হলো, কথা বলছিস না কেন? তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আপনার কি হতো মানে? মাইমের উল্টো এমন প্রশ্ন শুনে বৃষ্টি হতভম্ব হয়ে গেল। তারপর কথা কাটানোর জন্য বলল, আসলেই তুই তো আমার বডিগার্ড, তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমাকে প্রোটেক্ট করতো কে শুনি? ও আচ্ছা, এই ব্যাপার, আমার কিছুই হবে না। মুখে বলা কথায় কিচ্ছু হবে না, উনি জেনে রেখেছে। মাইমের উপর বৃষ্টির রাগ দেখে কথা বলল, তারপর অন্য জায়গায় গিয়ে বসলো। বৃষ্টির এমন কথা বলা থেকে তার দিকে অনেকেই তাকিয়েছিল,
কিন্তু বৃষ্টির কোনো দিকে খেয়াল দিল না। তারপর বৃষ্টি নিচের ড্রাইভারকে ডেকে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলল। তারপর গ্রামের সবাই দুঃখী, কারণ তাদের জমি এমপি কেড়ে নিয়েছে, তাই কোনো ঘরে সুখ নেই। কিন্তু এমপি সজীব নিজে অনেক চিলমুটে আছে। হ্যাঁ, তার বিশ্বস্ত লোকগুলো পার্টি করছে, কিন্তু তারাও ভাবতে পারছে না যে কিছু সময় পর তাদের সাথে কি ঘটবে। এমপির বাড়ির সামনে এসে একটি বাইক থামলো। বাইক থেকে নামলো কালো পোশাক পরিহিত এক যুবক, যার নাম রকস্টার কিং এমকে। বাড়ির আশপাশে তাকিয়ে দেখলো যে কয়েকজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এটা দেখে এমকে মুচকি হাসলো, কারণ এসব গার্ড তার কিছু করতে পারবে না, এটা সে খুব ভালো করে জানে। এমকে সুপার গতিতে বাড়ির ভিতর চলে আসলো। একজন গার্ডের সামনে দিয়ে চলে গেল। সে শুধু জোরে বাতাসের হাওয়াই অনুভব করলো। সে আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু কিছুই পেল না। এমকে বাড়ির ভিতর প্রবেশ করলো। বাড়ির সকল মহিলারা ঘুমাতে ব্যস্ত, আর পুরুষেরা পার্টি করছে। হঠাৎ সজীব খেয়াল করলো তাদের দরজার সামনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। কে তুই? আমার বাড়িতে কি করছিস? আমি হলাম তোর যমদূত। তোকে আমি আজ উপরে পাঠানোর ব্যবস্থা করতে এসেছি। তুই হয়তো জানিস না কার বাসাতে এসেছিস। এটা হলো এমপি সজীবের বাসা। কি হয়েছে? আমি হলাম রকস্টার, আর আমার সামনে তোরা সবাই বাচ্চা। তুই যদি রকস্টার হয়ে থাকিস, তাহলে আমরা হলাম আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং জেকির লোক। তুই যার লোক হোস না কেন, আমার দেখার বিষয় না। আমি আজকে তোকে ওপরে পাঠাতে এসেছি। তুই গ্রামের সাধারণ কৃষকের নিয়ে অনেক খেলেছিস, তাদের উপর অনেক অত্যাচার করেছিস। এই কে আছিস? এই শালাকে এখান থেকে মেরে বের করে দে। এটা বলে সজীবও তার কিছু লোক নিয়ে আবার পার্টি করতে লাগলো। এমপি ডাক শুনে বাড়ির বাইরে থেকে সব গার্ড ভিতরে চলে আসলো। এসে দেখলো যে একজন পোশাক পরিহিত লোক দাঁড়িয়ে আছে। তাকে সবাই মারতে গেলে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল। গার্ডগুলো আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজে পেল না। এমপি সজীবের সোফার উপর এমকে বসে থাকতে দেখলো। তুই এখানে কি করছিস? আর তোরা দাঁড়িয়ে কি দেখিস? এই শালা এখানে এসে বসেছে, তোরা কি খেয়াল করিসনি? প্রদীপের কথা শুনে গার্ডগুলোর সামনে তাকিয়ে দেখলো যে এমকে সোফায় বসে আছে। বস, এ কোনো সাধারণ মানুষ না। কি যাতা বলছিস? মাথা ঠিক আছে তোর? বস, আবার ঠিকই বলছি। এ যখন বাসার ভিতরে প্রবেশ করেছে তখন আমরা টের পাইনি। আবার যখন আমরা একে মারছিলাম তখন এখান থেকে গায়েব হয়ে গেছে, আর গিয়ে আপনার এখানে সবাই বসেছে। এমকে হাসলো। সজু আঙ্কেল ভুলে গেলে নাকি আমাকে? এমকের মুখে এমন কথা শুনে সজীব অবাক হয়ে গেল, কারণ এই নামে তাকে একজনই ডাকতো। কে তুই? আর এই নামে কেন ডাকছো? কে আমি? বুঝতে পারছিস না? আমি তোর জম। আজ থেকে 15 বছর আগে তুই আমার পরিবারের সাথে যেটা করেছিস, তার জন্য তোকে আমি নিজ হাতে খুন করতে এসেছি। তার মানে তুই ঠিক ধরেছিস। আমার বাবার সাথে গাদ্দারি করার ফল আজকে হাড়ে হাড়ে টের পাবি। তখন আমি ছিলাম একজন সাধারণ মানুষ, কিন্তু আজ আমি একজন এমপি, এছাড়াও মাফিয়ার লোক। তুই যেই হোস না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবি না। হঠাৎ এমকে সোফার উপর থেকে গায়েব হয়ে গেল। এমপি তো বুঝতে পারছে না যে এমকে কোথায় গেল। আমাকে খুঁজে লাভ নেই, আমাকে ধরা ছোঁয়ার বাইরে। তোকে আমি একলা হাতে ধরতে পারবো না, কিন্তু আমার লোকগুলো তো তোকে ধরতে পারবে। এই শালা এমকে কে মেরে ফেল। যখনই এমপি লোকগুলো এমকে কে মারতে আসবে, এমন সময় দেখলো যে তাদের সামনে এমকে নেই, এবং সামনে তাকিয়ে দেখলো যে তাদের বস সজীবও নেই। তার কিছু বুঝতে পারলো না যে এক মুহূর্তে কোথায় গায়েব হয়ে গেল। আশপাশে তো তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু এমপি সজীবকে কেউ খুঁজে পেল না। এদিকে এমপি সজীবকে অজ্ঞান করে মাহিম নিজের বাইকের উপর বসিয়ে সেখান থেকে চলে গেল। তারপর এমপি সজীবের যখন জ্ঞান ফিরল, তখন সে দেখলো যে অন্ধকার এক রুমে তাকে বেঁধে রাখা হয়েছে। কে আছিস? আমাকে এখানে বেঁধে রেখেছিস কেন? তাহলে তোর জ্ঞান ফিরেছে? লাইট জ্বালিয়ে রুমের ভিতর প্রবেশ করলো এমকে। দেখ, আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। তুই যে ভুল করেছিস সেটা কোনো ক্ষমার যোগ্য না। যেই মানুষ তোকে ভাইয়ের আসনে বসিয়েছিল, তুই তার সাথে গাদ্দারি করেছিস। তাকে মেরে ফেললে তার শত্রুদের সাহায্য করেছিস। এটা আমি ভুল করেছি, এই ভুল কখনো শুধরাবার নয়। কিছু করব না তোর সাথে, একটু শুধু খেলা করব। এটা বলে এমকে ছুরি হাতে নিল আর সজীবের দিকে এগিয়ে যেতে লাগলো। তুই অনেক বড় ভুল করেছিলি। আজ থেকে 15 বছর আগে সেটার মাসুল তোকে আজ দিতে হবে। এমকে সজীবের কাছে এসে ছুরি দিয়ে তার আঙ্গুল কেটে ফেলল। আঙ্গুল কাটার কারণে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। কেবল তো শুরু, আমি যে কতটা ভয়ঙ্কর তুই হাড়ে হাড়ে টের পাবি। এটা বলে এমকে একটা প্লাস তুলে নিল হাতে। সেটা দিয়ে সজীবের পায়ের নখগুলো টান দিয়ে তুলে ফেলল।
জায়ান্তের শরীরে আঙ্গুল থেকে নখ তুলে নেওয়া যে কতটা যন্ত্রণাদায়ক এটা সজীব খুব ভালো করে বুঝতে পারছে। এই মধ্যবয়সে এমন যন্ত্রণা সহ্য করতে হবে। আমাকে এতটা কষ্ট দিস না, দরকার হলে আমাকে মেরে ফেল। তোকে তো আমি এত তাড়াতাড়ি পারবো না। তোর মুখ থেকে আমি সব কিছু শুনবো। তুই কাদের সাথে হাত মিলিয়ে আমার বাবাকে মেরেছিস সেটা তো জানতে হবে। আমি তোর বাবাকে মারিনি, তোর বাবাকে মেরেছে জোকার হানি এর সাইকো গ্যাংয়ের লিডার। আমি জানতে চাই এখন তারা কোথায় আছে, কি তাদের পরিচয়। আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, কিন্তু আমি তোর মুখ থেকে সবই শুনতে চাই। আমি তাদের চিনি না, তারা সবাই সবসময় মুখোশ পরে থাকতো। দেখ, আমার সামনে মিথ্যে কথা বলবি না, নাকি আরো যন্ত্র চাস তুই? এটা বলে এমকে একটা পিন তুলে নিল, তারপর সেটা সজীবের চোখের খুব কাছে ধরল। তাড়াতাড়ি বল, না হলে তোর চোখ তুলে নিব আমি, যে চোখ দিয়ে তুই আমার বাবার দিকে তাকিয়েছিলি। প্লিজ বাবা, আমাকে তুই ছেড়ে দে, আমি জানি না যে কারা ওরা। ঠিক আছে, তুই যখন বলবি না তখন আর কি করার, তুই আরো শাস্তি ভোগ কর। এটা বলে এমকে কোনো মায়া দয়া না দেখিয়ে একটা চোখ তুলে নিল সজীবের। সজীব তো চিৎকার করতে লাগলো, চোখ দিয়ে গড়গড় করে রক্ত বের হতে লাগলো, আর অন্য চোখ দিয়ে কান্নার পানি। এখন কেমন লাগছে তোর? সেদিন আমার বাবারও এমন লেগেছিল হয়তো। এখন তুই বলবি কিনা তাই বল। বলছি, তবু আমাকে আর এতটা কষ্ট দিস না। তাহলে তাড়াতাড়ি বল। এখন বর্তমানে যে বাংলাদেশের টপ বিজনেসম্যান সাগর খান, সে হলো হানি গ্যাংয়ের লিডার। আর যে সবচেয়ে বাজে কুখ্যাত ওয়ান্টেড ক্রিমিনাল জোকার কিং, সে হলো করিম। আর সবথেকে বড় কথা, যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কামরুল, সে হলো সাইকো গ্যাংয়ের লিডার। তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, এখন তো তাদের মৃত্যু ঘনিয়ে এসেছে। আমি তো সব বললাম, এখন আমাকে ছেড়ে দে। তোকে কি করে ছেড়ে দি বল? তুই যে আমার বাবাকে মারতে সাহায্য করেছিলি, এত কষ্ট নিয়ে বেঁচে থেকে তোর কোনো লাভ নেই। এটা বলে সজীবকে কোনো কথা বলতে না দিয়ে তাকে গুলি করে মেরে ফেলল। রেডি থাক তোরা, আমি আসছি, কঠিন প্রতিশোধ নিব। এই সুপার পাওয়ার দ্য রকস্টার কিং এর ভয়াবহতা তোরা দেখবি। 3 মাফিয়া লিডারের কানে চলে গেছে যে তাদের বিশ্বস্ত লোক সজীব মারা গেছে। এই জন্য তার খুব চিন্তিত, কারণ তাকে খুব নির্মমভাবে মারা হয়েছে, আর কে মেরেছে এটা তারা জানতে পেরেছে। তার জন্য তার খুব অতিষ্ঠ হয়ে উঠেছে রকস্টার কিং এমকের উপর। আমি আর এসব নিতে পারছি না। এক এক করে আমাদের সব লোককে তো মারছে, আবার বিশ্বস্ত লোককেও মারতে শুরু করেছে। এমনভাবে চলতে থাকলে আমরা আর বেশি দিন টিকতে পারবো না। সেটা আর কোনোদিন হবে না। আজ বা কালকের ভেতরে আমি ওই এমকে মারার চেষ্টা করব। আর আমরা যে প্ল্যান করে আছি সেটা 2 দিনের ভেতরেই সফল করে ফেলবো। হ্যাঁ জোকার কিং, তুই ঠিক বলেছিস। আমরা যতদিন লেট করব ততদিন এই ঝামেলা বেড়েই চলবে। বৃষ্টির পাশে আসা মাহিমের 1 মাস হয়ে গেল। এই 1 মাসে বৃষ্টি অনেকটাই মাহিমকে ভালোবেসে ফেলেছে। মাহিমের এমন কেয়ারিং, তার চেয়ে নিজের জীবন বাঁচিয়ে রেখে বৃষ্টিকে বাঁচানো, এসব কিছু বৃষ্টিকে ইমপ্রেস করে ফেলেছে। বৃষ্টি তো মাহিম বলতে পাগল, তাই বৃষ্টি আজ সিদ্ধান্ত নিয়েছে নিজের মনের কথা মাহিমকে জানিয়ে দেওয়া। দোস্ত, আমি তো মাহিমকে ভালোবেসে ফেলেছি। তুই এত রেখে সে ফকিনিটাকে ভালোবাসলে? দেখ, আমি এসব বুঝি না, আমি এখন কি করব? তোরা আমাকে আইডিয়া দে। কি আর করবি, আমার বান্ধবী এতদিন পর একজনের প্রেমে পড়েছে, আমরা তো আর নিষেধ করতে পারি না। তুই তোর নিজের মনের কথা জানিয়ে দে। তাছাড়া আমাদের মনে হয় মাহিম তোকে মনে মনে ভালোবাসে। দেখিস না কিভাবে তোর সেফটির জন্য পাগল হয়ে থাকে। আমারও সেটাই মনে হয়। আজ বিকেলে আমি ওকে জানিয়ে দিব। রাকেশ আর নিলয়ের এক বন্ধু তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন এমন কথা শুনতে পেল। সে তাড়াতাড়ি রাকেশের কাছে আসলো। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোর পাখি তো উড়ে গিয়ে মাহির সাথে বাসা বাঁধছে। কি বলছিস রে, একটু খুলে বল। আমি এইমাত্র শুনে আসলাম বৃষ্টি মাহিমকে ভালোবাসে, আর সেই ভালোবাসার কথা জানানোর জন্যই আজ বিকেলে তারা দুজনে পার্কে ঘুরতে যাবে। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ দোস্ত, আমি সত্যি কথাই বলছি। এই মাহিমকে তো আজ আমি মেরেই ফেলবো। ওকে এতবার নিষেধ করা সত্ত্বেও বৃষ্টির আশেপাশে থাকে। যা করার তাড়াতাড়ি কর, না হলে তোর হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি ওর ওয়েট করব না, ওর মরার সময় হয়ে গেছে। প্রতিদিনের মতো বাজারে জান্ডু এসে দোকান থেকে চাঁদা তুলছিল। প্রতিটি দোকানের লোক তাদের উপর অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলতে পারে না। আজকেও যখন সে দোকান থেকে চাঁদা তুলছিল, এক দোকানদার যখন টাকা দিতে অস্বীকার করছিল, তখন তাকে দোকান থেকে বের করে তার লোকেদের দিয়ে মারছিল। এমন সময় সেখানে উপস্থিত হলো মারুফ। ভাই, আপনি অযথা ওকে মারছেন কেন? কি অপরাধ করেছে?
সেটা তোকে বলতে পারতো নয়। আমাকে চাঁদা না দিলে আমি ওর এই ব্যবস্থা করব। হয়তো তার কোনো সমস্যা হয়েছে, এই জন্য আজ চাঁদা দিতে পারছে না। আপনি অন্যদিন নিয়েন। তোকে আমাদের মাঝে কথা বলতে নিষেধ করেছি। তোর অবস্থা কিন্তু আমি কথা বললে কি করবে আমাকে? তোকে মেরে পুঁতে দেবো এখানে। তাই নাকি? তাহলে এসে আমাকে মার দেখি, তোদের কত বড় সাহস। জান্ডুর লোক মারুফকে মারতে আসলে উল্টো মারুফ তাদের মেরে মাটিতে শুয়ে দিল। বাজারের সবাই মারুফকে এমন কাজ করতে দেখে হাততালি দিল। তোদের যদি পরের বার থেকে এই বাজারে দেখি, তাহলে চ্যান তো এখান থেকে ফিরতে পারবি না। আজকের মতো বেঁচে গেলি, কিন্তু পরের বার তোকে ছাড়বো না। তুই হয়তো আমাদের বসকে চিনিস না। ঝান্ডু এটা বলে খোঁড়াতে খোঁড়াতে বাজার ত্যাগ করলো। তারপর বিকেলে বৃষ্টি তখন মাহিমকে নিয়ে বাইরে বের হবে। এমন সময় সেখানে রাকেশ ও তার বাবা আসলো। তাদের দেখি তো বৃষ্টি খুব অবাক হলো। বৃষ্টি, কোথায় যাচ্ছিস এখন? এই তো একটু ঘুরতে যাচ্ছি, কিন্তু তুই এখানে কেন? একটু অপেক্ষা কর, তাহলে বুঝতে পারবি। আমাদের এখন অপেক্ষা করার কোনো সময় নেই। বৃষ্টি মামনি, তুমি একটু অপেক্ষা করে যাও, তোমার বাবার সাথে কিছু কথা আছে। তাহলে বাবার সাথে কথা বলেন। 10 মিনিট বসলে সমস্যা আছে নাকি আঙ্কেলের সাথে? আরে কি যে বলেন। কামারুল সাহেবের সাথে করিম বসলো। করিমের পাশে রাকেশ বসে আছে। কামারুল, আমি তোর কাছে এই জন্য এসেছি যে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা বলতে। তুই তো জানিস অনেকদিন থেকে আমার আর তোর ইচ্ছা। এতদিন পর তোর মনে পড়লো? তা আমার মেয়েকে তোর পছন্দ তো? শুধু আমার পছন্দ না, আমার ছেলেরও পছন্দ। এ তো তাহলে খুব ভালো খবর। এখন শুধু বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে। বৃষ্টি মামনি, রাকেশকে তোমার পছন্দ তো? কামরুলের এমন কথা শুনে বৃষ্টি সবার সামনে উঠে দাঁড়ালো। তারপর মাহিমের কাছে গেল। তোমাদের একটা কথা বলতে চাই, আমি বিয়ে করলে মাহিমকেই করব, কারণ আমি মাহিমকে ভালোবাসি। কি বলছেন আপনি? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোমাকে বেশি কথা বলতে বলিনি। তুমি যে মনে মনে আমাকেও ভালোবাসো, এটা আমি খুব ভালো করেই জানি। বৃষ্টি, এটা তুই কি বলছিস? তুই কোথায় রাষ্ট্রপতির একমাত্র মেয়ে, আর ও একটা ফকিন্নির জন্ম পরিচয় নেই। তার জন্ম পরিচয় থাক বা নাই থাক, আমি মাহিমকেই ভালোবাসি, আর বিয়ে করলেই তাকেই করব। তোমার বন্ধুর ছেলে একটা বখাটে, আর তোমার বন্ধুত্ব আর কি বলবো। কামারুল, তোর মেয়ে কিন্তু বেশি বলে ফেলেছে। ওর কথাই তুই রাগ করিস না, ছোট মানুষ। আমি আর এখন ছোটটা নেই, ভালো মন্দ সব বোঝার ক্ষমতা আমার আছে। আমি আপনার ছেলেকে পছন্দ করি না, আমি একমাত্র মাহিমকে ভালোবাসি। তাছাড়া সে যদি আজ নাই থাকতো, তাহলে আমি বেঁচেই থাকতাম না। নিজের জীবনকে ঝুঁকিতে রেখে সে আমাকে বাঁচিয়েছে, তাহলে আমি কেন তার ভালোবাসার মর্ম বুঝবো না? আপনারা এখান থেকে যেতে পারেন। মাহিম কিছু বলতে গেল, কিন্তু বৃষ্টি তাকে বাধা দিল। বৃষ্টি, এটা তুই খুব খারাপ কাজ করলি। আমার বাবাকে অপমান করে তোকে আমি ছাড়বো না, তুই সাবধানে থাকিস। রাকেশ বৃষ্টিকে থ্রেট দিল। করিম আর রাকেশ খুব অপমানিত হলো আর বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রচণ্ড রেগে গেল নিজের মেয়ের উপর। এটা তুমি কি করলে? করিমকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলে। তুমি জানো তোমার বাবা এই অবস্থানে আজ ওর জন্যই। সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি বিয়ে করলে মাহিমকেই বিয়ে করব, এটা তোমাদের সাপ বলে দিচ্ছি। এটা বলে বৃষ্টি মাহিমের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। কামরুল তো রেগে গিয়ে টেবিলের উপর থাকা সব কিছু ফেলে দিল। ছাড়বো না আমি ওই ফকিন্নিটাকে, আমার মেয়ের মাথা খেয়ে ফেলেছে। তুমি মাথা গরম করো না বৃষ্টির বাবা, তাছাড়া ও কিন্তু খুব ভালো ছেলে। আমার মনে হয় মেয়ে বিয়ে দিলে তারা দুজনেই সুখে থাকবে। আমার কথার মাঝে তোকে কথা বলতে নিষেধ করেছি। বৃষ্টির মা থাপ্পড় খেয়ে চুপ হয়ে গেল আর নিজের লোকেদের কাছে ফোন করলো। হ্যালো। হ্যাঁ বস, বলুন। আমি তোর কাছে একটা ছেলের ছবি পাঠাচ্ছি, সে ছেলেকে মেরে আমার মেয়েকে আমার কাছে দিয়ে যা। ঠিক আছে বস, কিছু সময়ের মাঝে আপনি আপনার মেয়েকে আপনার বাসাতেই দেখবেন। ছেলেটাকে এমন নির্মমভাবে মারবি যেন কেউ দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে। এটা বলে কামরুল ফোন কেটে দিল। তারপর হনহন করে ড্রয়িং রুম থেকে নিজের রুমে চলে গেল। বৃষ্টির মা মুখ বুজে কান্না করতে লাগলো। তারপর মাহিম আর বৃষ্টি ঘুরতে বের হয়ে যায়। তারা বাহাদুর শাহ পার্কে আসলো। উপরে বসে আছে মাহিম আর বৃষ্টি, দুজনের মধ্যে কোনো কথা নেই। তুমি কি এভাবে চুপ থাকবে? আপনি তো চুপ আছেন, আমি আর কি বলবো? তাই বলে কি তুমি চুপ থাকবে?
অন্যদিন তো খুব ফটর ফটর করো। কিন্তু আজ ফটর ফটর করতে ইচ্ছে করছে না। আপনি আঙ্কেলের সাথে এমন না করলেও পারতেন। দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর আমার জান তুমি, আর তুমিও আমাকে ভালোবাসো। আমি একজন গরিব, আর গরিব হয়ে একজন রাষ্ট্রপতির মেয়েকে কিভাবে বিয়ে করব বলো? বড় লোকের মেয়েদের ভালোবাসা গরিবদের জন্য অন্যায়। এমন বাজে কথা রাখো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি রাকেশকে বিয়ে করে ফেলুন। বৃষ্টির এটা শুনে খুব রাগ হলো। কোনো উপায় না পেয়ে কাছে টেনে নিয়ে তার ঠোঁটে কিস করে বসলো। মাহিম তো ফিস্ট হয়ে গেছে, সে নড়ছে না। কিছু সময় পর মাহিমকে ছেড়ে দিল। পরের বার যদি আর এমন কথা বলো না, তাহলে তোমার খবর আছে। বিয়ে করলে তুমি আমাকেই করবে। এখন বলো, আমাকে ভালোবাসো কিনা? আমি তোমাকে ভালোবাসি না। আরেকবার বলো। এটা বলে বৃষ্টি নিজের ঠোঁটে হাত দিল। এটা দেখে মাহিম বুঝতে পারলো বৃষ্টি কি চিন্তা করছে। সাথে সাথে নিজের মুখ ঢাকলো মাহিম। আমিও তোমাকে অনেক ভালোবাসি বৃষ্টি। এই তো, গুড বয়। তারা দুজন কথা বলছিল, এমন সময় কয়েকজন লোক এসে তাদের ঘিরে ধরলো। সবার হাতে লাঠি ছুরি। কে তোমরা? আমরা হলাম আপনার বাবার লোক। আপনার সাথে এই ছেলেকে মেরে আপনাকে তুলে নিয়ে যেতে বলেছে। তোমাদের সাহস তো কম না? চলে যাবে এখান থেকে, আর বাবাকে গিয়ে বলো যেন এসব না করে। আপনার কথা শুনতে পারবো না। এই ম্যামকে ধরে নিয়ে আয়, আর ওই ছেলেকে মার। নিজের লিডারের কথা শুনে বৃষ্টিকে গিয়ে ধরলো, আর মাহিমকে সবাই মারতে লাগলো। মাহিম তাদের প্রতিহত করতে লাগলো, কিন্তু ব্যর্থ হচ্ছে, কারণ এত মানুষের সাথে মাহিম পারছে না। লোকগুলো টানতে টানতে বৃষ্টিকে নিয়ে গেল। এদিকে যখন লোকগুলো মাহিমকে মারতে মারতে খুব খারাপ অবস্থা করে ফেলেছে, এমন সময় সেখানে মারুফ আর রাজু চলে আসলো। তারা দুজন লোকগুলোকে মেরে বিদায় করে দিল, আর মাহিমকে তুলে নিয়ে হসপিটালে গেল। এদিকে বৃষ্টিকে যখন তার বাবার লোক নিয়ে যেতে ছিল, এমন সময় গাড়ির সামনে আরও একটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে রাকেশ ও তার লোক নামলো। রাকেশ কোনো কথা ছাড়াই বৃষ্টির বাবার সব লোকেদেরকে মেরে ফেলো এবং বৃষ্টিকে গাড়ি থেকে নামালো। তুই এখানে কেন, আর আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে তো আমি পেলাম না, কিন্তু জোর করে তো আমার বিছানায় আনতে পারবো, আর তোর এমন অবস্থা করবো যে তুই সমাজের মুখ দেখাতে পারবি না। জানোয়ার, তোর মনে এই ছিল? আমার মাহিম যদি জানতে পারে না, তাহলে তোর অবস্থা খারাপ করে ছাড়বে। তোর মাহিম মনে হয় এত সময় পার্কে পড়ে মরে আছে। রাকেশ, এই শালির সাথে এত কথা বলে লাভ নেই। তুলে নিয়ে চল, তারপর বুঝিয়ে দেব রাকেশ কি জিনিস। তুই ঠিক বলেছিস নিলয়। বৃষ্টিকে তুলে নিয়ে তারা চলে গেল। বৃষ্টি অনেক চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ শুনলো না। আমি এখানে আসলাম কিভাবে? আর মারুফ, বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায় আমরা তো জানি না, কিন্তু তোকে কারা যেন মারছিল, এই জন্য আমরা তাদের মেরে তোকে হসপিটাল নিয়ে এসেছি। তার মানে বৃষ্টিকে তার বাবা তুলে নিয়ে গেছে? বৃষ্টিকে তার বাবা তুলে নিয়ে যায়নি, তার বাবার লোক নিয়ে যেতে লাগলে কারা যেন বৃষ্টিকে আবার তুলে নিয়ে যায় তার বাবার লোকদেরকে মেরে। কে হতে পারে যে বৃষ্টিকে তুলে নিয়ে গেছে? জানি না, কিন্তু আইডিয়া করতে পারছি যে রাকেশ আর তার বন্ধু মিলে হয়তো বৃষ্টিকে তুলে নিয়ে গেছে। অনেকদিন থেকেই তাদের নজর বৃষ্টির উপর ছিল। আমাকে এখনই যেতে হবে, না হলে ওই রাকেশ বৃষ্টির অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। তুমি অসুস্থ শরীর নিয়ে কোথায় যাবে? যেখানে বৃষ্টি আছে, এখানে তো আর বসে থাকতে পারি না। এটা বলে মাহিম হসপিটাল থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেল। মারুফ রাজু তাকে কোনোভাবে ঠেকাতে পারল না। রাত 12টা। বৃষ্টিকে বেডের উপর শুয়ে রাখা হয়েছে, সেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর রুমের এক কোণে রাকেশ আর নিলয় ড্রিঙ্ক করছে। দোস্ত, আজকে খুব মজা হবে। এই শালির শরীরে অনেক দিমাগ, তাছাড়া বডিটা দেখিস না কি সুইট। সেটা আর বলতে, আজকে দুজনকে শালিকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। কিন্তু এই শালির তো জ্ঞান ফিরছে না। জ্ঞান ফিরছে না তো কি হয়েছে, জ্ঞান ফেরানোর ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে। এবার নিলয় মদের বোতল নিয়ে উঠে দেওয়ালো। তারপর ঢলতে ঢলতে বৃষ্টির কাছে এগিয়ে এলো। মদের বোতল নিয়ে গিয়ে বৃষ্টির মুখের উপর ঢেলে দিল। মুখের উপর পানি পড়ার জন্য বৃষ্টির কিছুটা জ্ঞান ফিরে আসলো। যখন তার সম্পূর্ণ হুঁশ আসলো, তখন খেয়াল করলো তার নাকে মদের গন্ধ আসছে। পরে সে বুঝতে পারলো যে এই জানোয়ার দুটো তার মুখের উপর পানি নয়, মদ ঢেলে দিয়েছে। কুত্তার বাচ্চা, তোরা আমার মুখে মদ দিয়েছিস তাই না? আরে একটু পর তো তোর সাথে মস্তি করব, তাই ভাবলাম তোকে একটু মদ খাইয়ে দিই, তাহলে খুব মজা পাবি। তোদের নোংরা কথা রাখ। আমার বাবা যদি জানতে পারে না, তাহলে তোদের দুজনকে মেরে গুম করে দিবে।
তুই হয়তো জানিস না এসবের পিছনে তোর বাবা আছে। তোর বাবার নিজেও চাই তোর সাথে আমার বিয়ে হোক, কিন্তু তুই তো রাজি হচ্ছিস না, তাই আমার এই প্ল্যানটা করার। আমার ভাবতে ঘেন্না লাগছে যে তুই এমন একটা কাজ করবি। আমার বাবার সম্পর্কে এমন বাজে কথা বলবি না। তোর বাবা কোনো ধোয়া তুলসী পাতা না, যত অন্যায় কাজ আছে তার পিছনে সে আছে, তুই জানিস না তাই। রাকেশ, ওকে এসব বলে কি লাভ? আমরা আমাদের কাজ শুরু করি। তুই ঠিক বলেছিস। মাতাল অবস্থায় তাই রাকেশ আর নীলই বৃষ্টির দিকে এগিয়ে যেতে নিল। এবার বৃষ্টি ভয় পেয়ে গেল ও পিছনে উঠতে লাগলো। বৃষ্টি তো ভয় পেয়ে মনে মনে আল্লাহকে ডাকছে। হয়তো আল্লাহ তার কাছে সাহায্যের জন্য কাউকে পাঠিয়েছে, কারণ দরজা ভেঙে কেউ একজন প্রবেশ করলো। কে তুই? এখানে আসলি কিভাবে? কিভাবে আসলাম সেটা তোদের জানার দরকার নেই, কিন্তু তোদের মরার সময় হয়ে গেছে। তোরা আমার ভালোবাসার মানুষকে এখানে তুলে নিয়ে এসেছিস। তোদের জান অনেকটা বড় হয়ে গেছে। তোদের কলিজা আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাওয়াবো। এমকে সে প্রচণ্ড রেগে কথাগুলো বলল। এমকের মুখে ভালোবাসার কথা শুনে বৃষ্টি খুব অবাক হলো, কারণ সামনে যে মুখোশ পরে দাঁড়িয়ে আছে তাকে বৃষ্টি চেনে না। রাকেশ আর নীলই তো হেসে উঠল। তার এমকে ছোটখাটো লোক মনে করেছে, কিন্তু তারা তো জানে না তাদের সামনে দাঁড়িয়ে আছে রকস্টার কিং এমকে। বৃষ্টি, তুমি একটু ওই দিকে চেপে যাও। বৃষ্টি কোনো উত্তর না দিয়ে এমকের কথা মতো ওদিকে চেপে গেল। এবার এমকে রাকেশ আর নীলয়ের কাছে এগিয়ে আসলো। তারপর কোনো কথা ছাড়ে ছুরি বের করে তাদের লিঙ্গ কেটে দিল। দুজনেই মাতাল অবস্থায় ছিল বলে কিছুই করতে পারলো না, শুধু ছটফট করে চিৎকার করতে লাগলো। বৃষ্টি তো এমন কাহিনী দেখে মুখ বুজে কান্না করে দিল। তোদের অনেক যৌবনের ক্ষুধা, তোদের আসল জিনিসটাই কেটে দিলাম, এখন এভাবে বেঁচে থাক। এই বলে এমকে বৃষ্টিকে নিয়ে সেই রুম থেকে চলে গেল। বাইরে এসে এমকে নিজের বাইকের উপর বসে এবং বৃষ্টিকে বসতে বলল। আগে বলেন কে আপনি, আর আমাকে বাঁচালেন কেন? আগে বাইকে ওঠো, তারপর আমি সব বলছি। আগে বলেন না আপনি কে? এবার এমকে নিজের মুখের মাস্ক খুলো, সাথে সাথে বৃষ্টির সামনে তার পরিচিত মুখ ভেসে উঠল। তুমি তুমি এই রূপে? সব বলবো, এখন বাইকের উপর ওঠো। বৃষ্টি আর কোনো কথা না বলে বাইকের উপর উঠল। তারপর এমকে বাইক টান দিয়ে সেখান থেকে চলে গেল। তারপর বাইকের পিছনে বসে আছে বৃষ্টি, আর এমকে নিজের বাইক চালাচ্ছিল। এমন সময় তার ফোনে একটি কল আসলো। বাইক পাশে দাঁড় করিয়ে ফোন রিসিভ করলো সে। হ্যালো বস, একটা খারাপ খবর আছে। কি? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আপনাকে মারার জন্য বাংলাদেশে মাফিয়া ক্রু পাঠিয়েছে। তাছাড়া বাংলাদেশের 3 মাফিয়া লিডার আপনাকে মারার জন্য অনেক প্ল্যান করছে, যেটা বাস্তবায়ন করবে আজ বা কাল রাতে। এই খবর তুমি শিওর দিচ্ছ তো? জি বস, একদম শিওর। আচ্ছা ঠিক আছে, আমি সামলে নেব, খেলা তো জমে গেছে। ফোন কেটে দিয়ে এসে বৃষ্টির কাছে আসলো। কে ফোন করেছিল? আমার এক লোক ফোন করেছিল। সে বলেছে আমার শত্রুরা নাকি আমাকে মারার জন্য ফাঁদ পেতেছে। কি? তাহলে তুমি এখান থেকে পালিয়ে চলে যাও? আমি এখানে পালিয়ে যেতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ? এমকে চিৎকার করে বলল। কিসের প্রতিশোধ নিতে এসেছো? আর তুমি এমন ছদ্মবেশী বা কেন? আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। তোমার বাবা আরও 2 জন মাফিয়া মিলে আমার বাবাকে মেরে ফেলেছে আজ থেকে 15 বছর আগে। কি? আমার বাবা কেন তোমার বাবাকে মারবে? তোমার বাবা একজন খারাপ মাফিয়া, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিংয়ের পাওয়ারে তোমার বাবা আজ বাংলাদেশের রাষ্ট্রপতি, আর আমার বাবা ছিল একজন সায়েন্টিস্ট। আমার বাবা কিছু ফর্মুলা তৈরি করেছিল যেটা নেওয়ার জন্য আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং উঠে পড়ে লেগেছিল, আর তোমার বাবারা তার হয়ে কাজ করত। এক এক করে এমকে সব ঘটনা খুলে বলল। বৃষ্টি তো বিশ্বাসই করতে পারছে না যে তার বাবা এমন। এই জন্যই কি তুমি আমার বাসাতে ছিলে? এটা কি অভিনয় ছিল? না বৃষ্টি, গুলি লাগা কোনো অভিনয় ছিল না। কেউ একজন তোমাকে মারতে চেয়েছিল, আর সেটা তো আরো সহজ করে দিয়েছিল তোমার বাসাতে যাওয়ার জন্য। বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। ভার্সিটিতে যেদিন তোমার সাথে প্রথম দেখা হয়েছিল। না, এই কথা যদি বলতে তাহলে বিশ্বাস করতাম, কিন্তু তুমি এখন রকস্টার কিং এমকে, তোমাকে আমি বিশ্বাস করতে পারি না। ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, তুমি শুধু এই ভিডিওটা দেখো। এটা বলে মাহিম ওরূপে রকস্টার কিং এমকে একটি ভিডিও সামনে ধরলো, যেখানে কামরুল কোনো এক ব্যক্তির সঙ্গে কথা বলছে। হ্যালো সাগর। কামরুল বল।
আমার মনে হচ্ছে যে সালামের ছেলে মাহিম আমাদের বাসাতেই আছে। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। আর সে আমার বাসা থেকে সব কাজ করছে, আর আমি জানতেই পারিনি। তাহলে এখন কি করবে? কি আর করব, আগে করিমের ছেলে রাকেশের সাথে আমার মেয়ের বিয়ে দিব, তারপর ওই মাহিমের ওর বাবার মতোই খুন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যান অনুযায়ী কাজ কর। ঠিক আছে। আর আমার মেয়ে যদি এসবের ভেতর বাধা দিতে আসে তাহলে তাকেও মেরে ফেলবো। তুই নিজের মেয়েকে মারতেও দ্বিধাবোধ করিস না। সে তো আমার মেয়ে না, তাছাড়া টাকার কাছে আমার আপন বলতে কেউ নেই। এটা বলে কামরুল হাসতে লাগলো আর সেখানে ভিডিওটা শেষ হয়ে গেল। বৃষ্টি তার নিজের সত্য জেনে কান্না করতে লাগলো। সে ভাবতে পারছে না এতদিন যাকে বাবা বলে ডেকেছে তার নিজের বাবাই না সে, আবার সে তাকে মারতেও দ্বিধাবোধ করে না। আমি ভাবতে পারছি না যে আমার বাবা এমন। সত্যি জানতে পারলে এখন আমি যদি তোমার বাবাকে মেরে ফেলি তোমার কি কোনো অসুবিধা আছে? এমনিতেও আমি মেরে ফেলবো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে কষ্ট দিতে চাই না, এই জন্য তোমাকে জিজ্ঞেস করছি। আমার কোনো অসুবিধে নেই। যে লোক নিজের টাকার জন্য সব কিছু করতে পারে তার ওপর আমার কোনো মায়া দয়া নেই। তুমি তোমার প্রতিশোধ নিতে পারো। আচ্ছা ঠিক আছে। হঠাৎ মাইম লক্ষ্য করলো চারপাশে অনেকগুলো লোক এসে দাঁড়িয়েছে, যদিও চারপাশে অনেক অন্ধকার কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছে, আর সেটা হলো তার চোখের সুপার পাওয়ার। মাইম বুঝতে পারলো যে তার আশপাশে সবাই ঘিরে ফেলেছে। মাইম তো বুঝতে পারছে না যে বৃষ্টিকে নিয়ে সে কি করবে। আস্তে আস্তে সবাই এগিয়ে আসলো। মাহিম, তুমি চারপাশে কি দেখছো? আমাদের চারপাশ থেকে তোমার বাবাদের লোক ঘিরে রেখেছে। কি? কই? আমি তো দেখছি না কাউকে। তুমি দেখতে পারবে না, কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি। এত অন্ধকারে তুমি কিভাবে দেখছো? সেসব পরে বলবো, কিন্তু এখান থেকে আমাদের এখন পালাতে হবে। এটা বলে মাহিম তাড়াতাড়ি বাইকের উপর বৃষ্টিকেও তাড়াতাড়ি বসতে বলল। যখনই মাহিম বাইক স্টার্ট দিল সাথে সাথে চারপাশ থেকে স্নাইপারের লাল রোশনি এসে তাদের গায়ের উপর লাগলো। মাহিম বুঝে গেল যে তাদের চারপাশ থেকে সম্পূর্ণ ঘিরে রেখেছে, আর এখান থেকে এক চুল নড়লে তাদের ঝাঁঝরা করে দিতে বেশি সময় লাগবে না। সবাই একদম কাছে চলে আসলো। লোকগুলোর মাঝ থেকে তিনজন বেরিয়ে আসলো। তারা হলো করিম, সাগর আর কামারুল। এরা হলো 3 মাফিয়া দলের লিডার। কিরে, খুব তো চেয়েছিলি যে আমাদের মারতে, এখন তো দেখছি তুই নিজেই আমাদের ফাঁদে পড়ে গেছিস। তোরা হয়তো আমার সম্পর্কে জানিস না। সব জানি রে, প্রতিশোধ নেওয়ার জন্য 15 বছর পর ফিরে এসেছিস। নিজের চোখের আর পায়ের সুপার পাওয়ার ব্যবহার করে শত শত মানুষদের মেরে ফেলেছিস, সেটা আর হচ্ছে না। এখন থেকে যদি একটু নড়ার চেষ্টা করিস তাহলে তোকে আর প্রেমিককে মারতে আমার সময় লাগবে না। বাবা, আমি তোমার নিজের মেয়ে, আমাকে মারতে তোমার হাত কাঁপবে না? তুই তো আমার নিজের মেয়েই নোস। তোর বাবা ছিল এদেশের বিজনেসম্যান, তাকে মেরে সব সম্পত্তি আমার নিজের নামে করে নিয়েছি, আর তোকে নিজের মেয়ের মতো মানুষ করেছি, এই জন্যই তোর নামে অনেক সম্পত্তি আছে। তাই কুত্তার বাচ্চা, তুই আমার নিজের বাবাকে খুন করেছিস, আমি তোকে ছাড়বো না। বৃষ্টি এগিয়ে আসতে গেলে মাহিম তাকে হাত ধরলো। মাহিম, তুমি আমাকে ছেড়ে দাও মাহিম, এই জানোয়ারটাকে আমি নিজ হাতে খুন করব। বৃষ্টি, এখন তুমি এই জায়গা থেকে একটু নড়লে স্নাইপারের গুলি এসে তোমার দেহ ভেদ করে যেতে বেশি সময় লাগবে না। আমাদের মারা এতটাই সহজ নয়। একজন এসে মাহিমের ঘাড়ির উপর আঘাত করলো, সাথে সাথে মাহিম সেখানে অজ্ঞান হয়ে গেল। সাগর গিয়ে মাহিমের মুখের উপর মাস্ক খুলে ফেল। এই ছেলেটি, একে তো আমি সজীবের গ্রামের দিকে দেখেছিলাম। থাকতে পারে, হয়তো তোর উপর নজর রাখছিল। যাই হোক না কেন, এই ছেলেকে মারতে হবে। এখনই মারলে চলবে না, আমাদের বস আসবে তারপর। মাহিম আর বৃষ্টিকে তারা তুলে নিয়ে চলে গেল। তারপর মারুফ, মাহিমকে তো আজ সারাদিন খুঁজে পাচ্ছি না, ছেলেটি ফোনও ধরছে না, কোথায় যে গেল বুঝতে পারছি না। দেখো কোথাও আছে। সারা জায়গা খুঁজেছি কিন্তু পাইনি। ওরে যদি খুঁজে না পাই তাহলে ওর বাবা তো আমাদের শেষ করে ফেলবে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি দেখছি। মারুফ মাহিমের পাশে থেকে বেরিয়ে আসলো। মাহিম তো বৃষ্টিকে নিয়ে আসতে গিয়েছিল, তাকে কি পায়নি? নাকি মাহিমের ওর কোনো বিপদ হলো? ওর তো শরীর এমনিতেই খারাপ। না, আমাকে কিছু একটা করতে হবে। যদি লেট হয়ে যায় তাহলে পরে আবার সমস্যা হতে পারে। মনে মনে মারুফ কথাগুলো বলে কোনো একজন ব্যক্তিকে ফোন দিল, যার কাছে মাহিমের লোকেশন জানতে চাইলে কিছু সময় পর মারুফ মাহিমের লোকেশন পেয়ে গেল। তারপর
মাহিম আর বৃষ্টিকে ধরে নিয়ে আসা হয়েছে 3 মাফিয়ার আস্তানায়। মাহিম আর বৃষ্টিকে বেঁধে রাখা হয়েছে। 3 জন তাদের সামনে বসে আছে, কখন তাদের বস আসবে। কিন্তু রাত যত গভীর হচ্ছে নতুন নিরিবিলি বাড়ছে, তাদের বসের আসার কোনো খবর নেই। কি রে সাগর, বস এখনো আসলো না? চলে আসবে বস, তুই চিন্তা করিস না। ও আচ্ছা, অনেক তো সময় হলো এই জন্য। আরে আমার মনে হয় তোদের বস ভয় পেয়েছে মাহিমকে দেখে। আমাদের বস আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যার আন্ডারে শত শত মাফিয়া লিডার আছে। আর তোর মতো মাহিম তো শুধু রকস্টার কিং। এমন সময় মাহিমের জ্ঞান ফিরে আসলো। কিরে, আমাকে এখানে ধরে রেখেছিস এখনো? এতক্ষণ সময় মেরে ফেললে হয়তো তোরা বেঁচে যেতি, কিন্তু এবার আর বেঁচে থাকবি না। কে আমাদের মারবে? তুই তো এখানে বন্দি হয়ে আছিস, আর তোর কোনো লোক নেই যে আমাদের সাথে টক্কর নেবে। তোদের সাথে টক্কর নিতে আমার লোকের প্রয়োজন হয় না, বরং আমি একলাই যথেষ্ট। কিন্তু তোরা তো অনেক আছিস, তবুও নিজের বসের জন্য অপেক্ষা। আমার বস এমনি এমনি এখানে আসবে না, তোকে নিজের হাতে খুন করতে এখানে আসবে। আমাকে মারতে আসবে? খুব ভালো। মাহিমের সাথে তার 3 জন পরবর্তী ছিল। এমন সময় বাইরে হেলিকপ্টার আওয়াজ শুনতে পেল। আমাদের বস মনে হয় চলে এসেছে, তুই গিয়ে বসকে নিয়ে আয়। আচ্ছা। কামারুল গিয়ে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জ্যাকি রুমের মাঝে নিয়ে আসলো। মুখে ড্রাগন মাস্ক, এই জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। কিন্তু জ্যাকি মাহিমের চেহারা দেখে অবাক হয়ে গেল এবং রেগে গিয়ে কামরুলের গালে থাপ্পড় বসিয়ে দিল। তুই কাকে ধরে নিয়ে এসেছিস? তুই জানিস ওকে? নিজের বসের মুখে এমন কথা শুনে তো সবাই অবাক হয়ে গেল। তোরা কাকে তুলে নিয়ে এসেছিস? এটাই তো রকস্টার কিং এমকে, আমরা তাকে হাতে নাতে ধরেছি। ও তাই, তোরা শিওর তো? জি বস। ঠিক আছে। মাহিম আরো বেশি অবাক হয়ে গেল। জ্যাকি মাহিমের দিকে এগিয়ে গেল। মাহিম তো এক নজরে তার দিকে তাকিয়ে আছে। জ্যাকি কিছু সময় মাহিমের দিকে তাকিয়ে থেকে উচ্ছ্বাসে হাসতে লাগলো, তারপর নিজের মুখের মাস্ক খুলে ফেল। জ্যাকির চেহারা দেখে মাহিম অবাক হয়ে গেল, কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আর কেউই না, মাহিমের পালিত বাবা শিমুল। তার মানে তুমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যার কথা মতো আমার বাবাকে এরা মেরেছিল? হ্যাঁ মাহিম, এরাই আমার কথা মতন তোর বাবাকে মেরেছিল। কিন্তু কি ভাগ্য দেখ, আমি যাকে খুঁজে যাচ্ছি সে নিজে আমার ঘরে পালিত। তুই এতদিন আমার ঘরে আছিস আর আমি বুঝতে পারিনি। সেদিন যদি আমি তোকে না নিয়ে যেতাম তাহলে তোকে এরা মেরে ফেলতো। কি কপাল আমার, নিজ দেশ থেকে ওদের সাথে যাইনি, গেলে হয়তো পাওয়ারগুলো পেয়ে যেতাম। আমি তোমাকে কত ভালো মানুষ মনে করতাম বাবা, কিন্তু তুমি নাকি শেষ পর্যন্ত আন্ডারওয়ার্ল্ডের খারাপ মাফিয়া কিং নাকি? হ্যাঁ আমি ভালো, কিন্তু আমার পরিবারের সামনে, কিন্তু অন্যদের কাছে আমি খুবই খারাপ। নিজের খারাপ কাজ করার জন্য যা ইচ্ছে তাই করতে পারি। কিন্তু একটা জিনিস দেখ, আমি এতদিন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার যতই পালিত বাবা হও না কেন। তুমি একজন খারাপ মানুষ। তুমি আমার বাবাকে খুন করেছো শুধু ফর্মুলা পাওয়ার জন্য। না জানি কত নিরীহ মানুষকে তুমি মেরেছো। মারার কথা বলে আমি অগণিত মানুষকে মেরেছি, আর আজকেও আরেকজনকে মারবো, আর সেটা হলো তোকে। আমাকে মারতে হলে তোমাকে আরও একবার জন্ম নিতে হবে, কারণ আমি সাধারণ মানুষ নই। রকস্টার কিং এমকে, ওরফে সুপার পাওয়ার দ্য রকস্টার কিং। আহা মাইসান, তুমি হয়তো ভুলে গেছো যে তুমি এখন আমার লোকজনের আশেপাশে আছো, আর এখান থেকে ছাড়া পাওয়া তোমার সাধ্য নয়। মাহিম, এটা তোমার বাবা হয়? আমার পালিত বাবা, কিন্তু আজ আমি ওকে ছাড়বো না। ওর জন্য আমি এতিম হয়েছি। বস, এটা যদি আপনার পালিত ছেলে হয় তাহলে কি আপনি তাকে ছেড়ে দিবেন? ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই লাইনে আমার পথের কাটা যেই হবে আমি তাকে মেরে ফেলবো। এটা বলে শিমুল নিচের বন্দুক বের করলো, তারপর মাহিমের দিকে তাক করলো। উপরে গিয়ে ভালো থাকিস। অনেক ইচ্ছা ছিল জীবনের শেষ পর্যন্ত তোর সাথে থাকবো, কিন্তু ভাগ্য কি নির্মম পরিহাস তৈরি করেছে। আমার হাতে তোকে মরতে হচ্ছে। তবে তুই চিন্তা করিস না, তোর মাকে আমি সামলে নেব। মাহিমকে যখনই গুলি করতে যাবে পিছন থেকে মার চিৎকার করে বলে উঠল, আরে মিস্টার, এত তারা কিসের? মাহিমকে মারার জন্য, বাঁচানোর জন্য মাহিমের বন্ধু চলে আসছে। মাহিম দরজার কাছে তাকিয়ে দেখলো যে মারুফ দাঁড়িয়ে আছে। আশপাশে অনেকগুলো লোক ঘিরে ধরলো, কিন্তু শিমুলের কাছে এসব লোক যে খুবই নগণ্য এটা মারুফ জানে না। মারুফ, তুই এখানে কেন? আমি বলেছিলাম না এইসবের ভিতরে তুই আসবি না? তুই আমার বন্ধু, তাই আমি আসবো না তো কে আসবে? চুপ কর আর এখানে থেকে যা তুই। কিন্তু মারুফ মাহিমের কথা শুনলো না। হঠাৎ স্নাইপারের গুলি এসে মারুফের সব মানুষকে মেরে ফেলো।
কিছু সময়ের মাঝে মারুফের সবগুলো লোক মারা গেল। তুই আমার ব্যাপারে খোঁজ না নিয়ে এখানে এসেছিস? আমি হলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং জেকি অর্পে শিমুল। মারুফকে তার লোক বেঁধে ফেলো। মাহিম তো মারুফের দিকে চোখ গরম করে তাকালো। তারপর মাহিম মুচকি এসে বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টি, তুমি যদি বাস্তবে কোনো সিনেমার মারামারি দেখতে চাও তাহলে নিজের মনকে শক্ত করো। আমি তো অপেক্ষা করছি, কিন্তু এখানে তো কোনো সিনেমাই হচ্ছে না। একটু ওয়েট করো। শিমুল আবার মাহিমের দিকে বন্দুক তাক করলো, কিন্তু মাহিম উঠে দাঁড়ালো আর যে চেয়ারের সাথে বাঁধা ছিল সে চেয়ার ভেঙে ফেলো। এত শক্তি দেখে তো শিমুল অবাক হয়ে গেল, কারণ মাহিম কোনোদিন জিমে যায়নি। এরপর ভাঙ্গা চেয়ারের টুকরা শিমুলের হাতের উপর ছুঁড়ে মারলো, সাথে সাথে তার হাত থেকে বন্দুক পড়ে গেল। মাহিম এবার চোখের পলকে মারুফ আর বৃষ্টিকে সেখান থেকে সরিয়ে রাখলো। এরপর আবার শিমুলের কাছে চলে আসলো। তুই অনেক বড় ভুল করেছিস নিজের পরিচয় দিয়ে, আর এখানে এসে অনেক দিনের ইচ্ছে তোকে আমি নিজ হাতে খুন করব, আর সেটা আজ সফল হবে। আমি তো চাইলে তোর লোকেদেরকে তখনই মেরে ফেলতে পারতাম, কিন্তু চাইনি। যখন শুনলাম এদের বস এখানে আসবে। তোর কাছে যতই সুপার পাওয়ার আর মাফিয়া পাওয়ার থাকুক না কেন, আমার সাথে পারবি না, কারণ চারপাশে দেখেছিস কত লোক দাঁড়িয়ে আছে আমার। এখন দাঁড়িয়ে আছে, কিন্তু একটু সময় পর আর দাঁড়িয়ে থাকবে না। এটা বলে মাহিম সুপার গতিতে তার বাবার সামনে থেকে চলে গেল। দুজনের হাত থেকে রাইফেল কেড়ে নিল। মাহিমের হাতে এখন দুটা MK-47 বন্দুক। মাহিমের তীক্ষ্ণ নজর, দূর দূরান্তে 1 কিলোমিটার পর্যন্ত কোনো কিছু যে সে খুব ভালো করে দেখতে পারে, এইটুকু তো কোনো ব্যাপারই না। খুব নিখুঁতভাবে সব লোককে মেরে চলেছে। খুব গতিতে চলার কারণে কেউ বুঝতে পারছে না যে মাহিম কোথা থেকে কোথায় যাচ্ছে। সবার হাতেই বন্দুক, সবাই গুলি চালাচ্ছে, কিন্তু মাহিমের গায়ে লাগছে না। কিছু সময়ের মাঝে লাশের স্তূপে পরিণত হলো জায়গাটি। শিমুলের সামনে আবার মাহিম এসে দাঁড়ালো। মাহিমের এমন ভয়াবহতা দেখে তো শিমুল অনেক ভয় পেয়ে গেল, তবু নিজেকে ঠিক রাখলো। এবার তোদের পালা। এই ফর্মুলা খুব প্রয়োজন ছিল না এখন তোদের, আর এটি তোদের মৃত্যুর কারণ। আমার বাবা খুব ভালো একটা কাজ করেছিল, যে মৃত্যুর আগে ফর্মুলাগুলো আমার শরীরে পুশ করে দিয়েছিল। মাহিমের এমন ভয়ঙ্কর রূপ দেখে পিছন থেকে 3 জন পালাতে গেলে মাহিম সেটা দেখে পেল, আর সুপার গতিতে তাদের সামনে গিয়ে রুমের দরজা মেরে দিল। এখানে থেকে আজ কারোর নিস্তার নেই, তোদের সবাইকে মরতে হবে। আমাদের তুই মাফ করে দে, আমরা তোর কথা মতন কাজ করেছি। তোদের কোনো মাপ নেই। আমি মাপ করলেও সাধারণ জনগণ তোদের মাপ করবে না, তাই তোদের মরতে হবে। এটা বলে মাহিমের স্পেশাল অস্ত্র একটি ড্যাগার বের করলো। তারপর তাদের দিকে এগিয়ে গেল, চোখের পলকে তাদের মাথা থেকে ধর আলাদা করে দিল। এবার তোর পালা শিমুল। তোকে আমি নিজের বাবা মনে করতাম, কিন্তু বুঝতে পারিনি যে তোর ভালো মুখোশের আড়ালে এমন খারাপ কিছু লুকিয়ে থাকবে। আমাকে তুই ছেড়ে দে মাহিম, আমি তো তোকে নিজের ছেলের মতো মানুষ করেছি। তুই নিজের ছেলের মতো মানুষ করেছিস ঠিক আছে, কিন্তু তুই আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছিস। এটা বলে মাহিম তার ড্যাগার দিয়ে কয়েকবার শিমুলকে আঘাত করলো। শিমুল প্রচণ্ড আহত হয়ে মাটিতে পড়ে গেল। মাহিম তাকে জ্যান্ত ছেড়ে দিল। মাহিম শীষ বাজানোর সাথে সাথে কয়েকজন লোক এসে গেল, যার এত সময় মাহিমের নির্দেশের অপেক্ষা করতেছিল। গাইস, এই পুরো বাড়িতে পেট্রোল ছিটিয়ে দাও। ঠিক আছে বস। তারা সবাই পেট্রোল ছিটিয়ে দিল পুরো আস্তানায়। মাহিম বৃষ্টি আর মারুফকে নিয়ে বেরিয়ে আসে। মাহিমের সব লোক কাজগুলো করে যখন বাইরে আসলো, তখন নিজের পকেট থেকে লাইটার বের করে সিগারেটের আগুন ধরালো। তারপর লাইটার বাড়ির দিকে ছুঁড়ে মারলো, সাথে সাথে দাউ দাউ করে সেই আগুন ধরে গেল। মাহিম আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলছে, কারণ অনেক দিনের প্রতিশোধ সে আজ নিতে পেরেছেন, কিন্তু নিজের পালিত বাবাকে এভাবে মেরে তারও একটু কষ্ট লাগছে। তুমি তোমার প্রতিশোধ পূরণ করে দিয়েছো? হ্যাঁ বৃষ্টি, আমি আমার প্রতিশোধ পূর্ণ করেছি, কিন্তু ভাবতে পারিনি যে আমার নিজের পালিত বাবা এসব কাজ করবে। যা হয়েছে বাদ দাও, চলো এখান থেকে যাওয়া যাক, না হলে কিছু সময়ের মাঝে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক চলে আসবে। 5 বছর পর মাহিম আর বৃষ্টি এবং তাদের মা এখন আমেরিকাতে থাকে, তবে দুজনের বিয়ে হয়েছে। এখন তারা দুজন খুব সুখে শান্তিতে বসবাস করছে। এখনও কোনো জায়গায় অন্যায় দেখলে বাহিনীদের সুপার পাওয়ার রকস্টার কিংয়ের রূপ ধারণ করে, কিন্তু সেটা বৃষ্টি ছাড়া আর কেউ জানে না যে মাহিম হলো সুপার পাওয়ার রকস্টার কিং।